আচ্ছা, তো স্কুলটার নাম কি? আজকে বিবি কুণ্ডুর যে স্কুলটা করাবো, স্কুলটার নাম কি ছিল বল? জগবন্ধু ইনস্টিটিউশন। লিখছি, জগবন্ধু ইনস্টিটিউশন, ঠিক আছে। এটা পেজ নাম্বার কত আছে? আমরা কত নম্বর পেজ খুললে পেয়ে যাব? পেজ নাম্বার হচ্ছে 475, টেস্ট পেপারে 475 পেজ। বিবি কুণ্ডু যে স্কুলের কোশ্চেন গুলো ছিল, কটা স্কুল আমরা কভার করতে পেরেছি এখনো পর্যন্ত? ঠিক আছে, দুটো স্কুল কভার হয়ে গেছে। তার আগে আমাদের মডেল পেপার 10টা হয়ে গেছে, 10টা মডেল পেপার হয়ে গেছে। এবং লোকালে যত স্কুল ছিল 11টা স্কুলের টেস্টের কোশ্চেন সলভ হয়ে গেছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ হয়ে গেছে। তারপর এই জগবন্ধু ইনস্টিটিউশন করছি। তো অনেকে বলছে নাকি কি জগবন্ধু ইনস্টিটিউশন কঠিন কোশ্চেন এসেছিল। দেখি দেখি কোশ্চেন পেপার দেখি আদৌ কঠিন নাকি তোরা বলছিস কঠিন, দেখি পেপারটা কেমন দিয়েছিল। প্রথমে কোনটা করবো জানিস তো? প্রথমে আমি করবো হচ্ছে তোর, যেন বললাম ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, যেমন আমরা করি লাস্টেরটা করি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। ঠিক আছে, দেখি ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা কেমন দিয়েছিল, কতটা মজাদার অঙ্ক লাগছে অঙ্কটা। দেখি অঙ্কটা পড়ে দেখি মজাদার দিয়েছে নাকি। দেখ কোশ্চেন একটু ভুল দিয়েছিল, এটা 31/3/22, এটা 31/3/23 হবে। ঠিক আছে, ডেটটা ঠিক করে নেবো, ডেটটা ঠিক করে নে। 22-23 ছিল, ওখানে 24 লিখে ভুল করেছিল। আচ্ছা, যাই হোক, প্রথমে কি করব? প্রথমে কি করব? প্রথমে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করতে বলি। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট 3টে অ্যাক্টিভিটিস হয় জানি, অপারেটিং, ইনভেস্টিং আর ফাইন্যান্সিং। প্রথমে অপারেটিং অ্যাক্টিভিটিস করব। কেউ করেছে? এক মিনিট, এক মিনিট। তো যেটা বলছিলাম, প্রথমে করবো অপারেটিং অ্যাক্টিভিটিস। তো দেখ কোনো স্টুডেন্ট করেছে, দেখি। একদম লাস্টে আছে না ক্যাশ ফ্লো স্টেটমেন্টের অঙ্কটা? এক মিনিট। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করতে গেলে আমি যেটা কি শিখি, সবার প্রথম ওয়ার্কিংস করতে হবে। সবার প্রথম ওয়ার্কিংস করতে হবে, বা তুই অঙ্কের মধ্যেও নামাতে পারি। সেটা কি বলে? ওয়ার্কিংসের নাম কি? প্রফিট। লিখছি প্রফিট বিফোর ট্যাক্স, খাতায় লিখে নে ওটা। প্রফিট বিফোর ট্যাক্স। ওয়ার্কিংসটা করতে হবে কি? ওয়ার্কিংসের নাম কি দেবো? প্রফিট বিফোর ট্যাক্স। কি লিখবো ওয়ার্কিংসের নাম? প্রফিট বিফোর ট্যাক্স। হয়ে গেল, প্রফিট বিফোর ট্যাক্স লিখলাম। প্রফিট বিফোর ট্যাক্স লিখে সবার প্রথম কি লিখবো? দেখ, নেট প্রফিট খোঁজ। এখানে নেট প্রফিট কত ছিল? দেখ, নেট প্রফিট 36,000 টাকা ছিল, 58,000 টাকা হলো। তাহলে বল, হিসাব কর, 36 থেকে 58 কত হচ্ছে? 58 থেকে 36 বাদ দিলে কত হচ্ছে? 22,000। দেখ, নেট প্রফিট 22,000 টাকা লিখে ঠিক করেছে। তো পরীক্ষার হলে না, যেটা আমি মেন ক্লাসে বলেছিলাম, এগুলো লিখে দিবি কি করে 58,000 টাকা বেরোলো। নাহলে যে খাতা দেখবে সে ভাবে তুই নিশ্চয়ই পাশের জনেটা থেকে কপি করেছিস। এর সঙ্গে কি আইটেম যোগ করতে শিখিয়েছিলাম বল? নেট প্রফিটের সঙ্গে 3টে আইটেম কি বলেছিলাম বল? ট্রান্সফার টু রিজার্ভ, প্রভিশন ফর ট্যাক্স আর ডিভিডেন্ড। ব্যাস, আর কিচ্ছু না, আর কিচ্ছু না। কেউ বললেও কারোর কথা বিশ্বাস করবি না, 3টে আসবেই আসবে। ঠিক আছে, আমি যেটা বললাম এটাই আসবে। ঠিক আছে, তাহলে দেখ এখানে খোঁজ রিজার্ভ। এই দেখ, রিজার্ভ 50 ছিল, 62 হয়ে গেল। কত টাকা হচ্ছে? 12,000 টাকা। তাহলে রিজার্ভ হয়ে গেল, পিএল হয়ে গেল। চলে আয়, দেখ রিজার্ভ 12,000 টাকা। ঠিক করেছে, একদম ঠিক করেছে, কোনো গন্ডগোল করেনি এখানে। এরপরেই মনে হচ্ছে গন্ডগোল ধরা পড়বে। আর কি বলেছিলাম বল? ডিভিডেন্ড আর ট্যাক্স আসে, তাই তো? ডিভিডেন্ড আর ট্যাক্স আসে, আর কিচ্ছু না। এই যে বললাম, যাই হোক, এটাই হবে অ্যান্সার। আমি যেটা বলছি এর বাইরে কিছু হবে না, এই 4টেই আসবে। এমন নয় যে যে এখানে যে স্টুডেন্ট করেছে ও দেখলাম ট্যাক্সটা অন্য কোথাও নিয়ে নিয়েছে, ট্যাক্সটা এর মধ্যে নেয়নি, ভুল করেছে এখানটায়। যেটা ভুল তো ভুল। তো দেখ এখানে ট্যাক্স, দেখ নিচে দেখ ট্যাক্স লেখা আছে, এই প্রভিশন ফর ট্যাক্স লেখা আছে। ওপেনিং আছে 40, ক্লোজিং আছে 50। ঠিক আছে তো? তো সবসময় প্রভিশন ফর ট্যাক্সের কোন অ্যামাউন্টটা নিতে বলেছিলাম বল? কারেন্ট ইয়ার। কারেন্ট ইয়ার কোথায় করতে বলেছিলাম? পিবিটি করার সময়। কখনো ভুল করা যাবে না। কেউ বললেও কারোর কথা বিশ্বাস করতে হবে না। কেউ যদি পাশে বলে সে ভুল বলেছে, সে ভুল বলেছে বা সে ভুল শিখে এসছে। ঠিক আছে, সে ভুল বলেছে বা ভুল শিখে এসছে। ঠিক আছে, এর সঙ্গে করতে হয় প্রভিশন ফর ট্যাক্স। এটা রুল। এই যে আমরা কলেজ করাই বা সিএ যে প্রফেশনাল কোর্সের পড়া হয়, ওখানেও এ কটাই করতে বলেছে। ওখানে যদি কেউ যদি প্রভিশন ফর ট্যাক্স যদি এর মধ্যে না নিয়ে অন্য জায়গায় নেয়, ওর খাতায় দেখবেন ওই জায়গাটায়। ওখানে সিএল লেভেলে এখানে ক্যান্সেল করে দেবে ওখানে।
ওখানেই ক্যান্সেল করে দেবে, মানে ওই পার্টিকুলার ওই অঙ্কটা। কি বললাম বুঝতে পারলি তো? রুল মাথায় রাখতে হবে তোকে। প্রভিশন ফর ট্যাক্স, হ্যাঁ তুই এখন 12 এ পড়িস, তোকে দয়া মায়ার খাতিরে একটু নাম্বার দিয়ে দিল, সেটা আলাদা ব্যাপার, ঠিক আছে তো? ওই সব জায়গায় এরকম নাম্বার চলে না, ঠিক আছে? প্রভিশন ফর ট্যাক্স কোনটা নিতে হবে? কারেন্ট ইয়ার। বল কারেন্ট ইয়ার কত ছিল? কত? 50,000, 50,000 টাকা মাথায় রাখবি, 50,000 টাকা। কেটে দিলাম, ঠিক করে দে, ঠিক করে দে। 22 আর 12 34, 34 আর 50 করলে কত হয় ভাই? 84,000 টাকা, ঠিক আছে? কোনো ডাউট আছে? কোনো ডাউট নেই? চলে আয়। মেইন যে টাইম বাঁচানোর জন্য তোরা করে রেখেছিস, খুব ভালো করেছিস। তো এখানে দেখ যে লিখেছে 8 এর দাগের অঙ্কটা, এটা 8 এর দাগের অঙ্ক। কি লিখেছে? ইন দ্য বুকস অফ, ঠিক আছে? আমি এটার পর না এই পেজটা দিয়ে দেবো সুন্দর করে, না এটা তো সেভ করে দেবো, একদম পুরো পেজটাই দিয়ে দেবো তোকে। এই পেজটাই পিডিএফ সমেত দিয়ে দেবো পেজটা, বুঝতে পারলি তো? সব এর মধ্যে সব তৈরি করা থাকে, ঠিক আছে তো? তো দেখ এখানে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট লিখেছে AS3 ফর দ্য ইয়ার এন্ডেড। ইয়ার এন্ডেড দিবি, ডট ডট দিবি না, কারণ এটা কি ছিল বল? 31/3 কত ছিল? 31/3/23। এবার দিয়ে সবকটা পেজ করে আনবি, তাহলে আমার সুবিধা হয়, তাড়াতাড়ি মেনে দিও, ঠিক আছে তো? ঠিক আছে? দেখ ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস কি লিখেছে এখানে? কত টাকা বের করলাম বল আমাদের? দেখ তুই ঠিক করেছিলি, 84ই লিখেছিলি তুই, দেখ 84ই লিখেছিলি, 84ই লিখেছিলি তুই, ও 84ই লিখেছিল, ঠিক লিখেছিল প্রথমে। জানি না কি মাথা মধ্যে চেপে গেছে। যাই হোক, এর সঙ্গে যোগ করতে হয় নন ক্যাশ অ্যান্ড নন অপারেটিং এক্সপেন্সেস, নন ক্যাশ অ্যান্ড নন অপারেটিং এক্সপেন্সেস, ঠিক আছে? এবার দেখি এর সঙ্গে কি কি আসবে। চ এই দিক থেকে নন ক্যাশ আর নন অপারেটিং এক্সপেন্সের মধ্যে কি কি আসে? নন ক্যাশ আর নন অপারেটিং এক্সপেন্স তোরা বল, আগে নাম বল, তাহলে তোরাই বলতে পারবি, নিজেই বলতে পারবি। ওই বললাম, কারো কথা শুনতে হবে, আমার কথা শোন। তুই কি কি আইটেম শিখেছিলি? ডেপ্রিসিয়েশন, অ্যামortization অফ গুডউইল, ঠিক আছে? ইন্টারেস্ট অন লোন, লস অন সেল অফ ফিক্সড অ্যাসেটস, তারপর ওই ডিসকাউন্ট অন ডিবেঞ্চার, মানে কোনো কিছু শেয়ার বা ডিবেঞ্চার যদি ডিসকাউন্ট ইস্যু হয়, ও এখন আজকাল বললো প্রিলিমিনারি এক্সপেন্সেস, ঠিক আছে তো? ঠিকই বলেছে, কোনো ভুল বলেনি। তাহলে দেখ এখানে দেখি, প্রথমে দেখ স্যার, প্রথমে যদি আমি এই অ্যাসেট সাইড যে গুডউইল কত ছিল? 24 থেকে 38 হয়েছে। গুডউইল বাড়ছে না কমছে? আমি বলেছিলাম গুডউইল বাড়তে পারে না, কেন বাড়তে পারে না? ডিবেঞ্চারের কতগুলো অঙ্ক করলাম, ডিবেঞ্চারের অঙ্ক করলাম। তুই আজকে কোনো কোম্পানি, আজকে তুই কোনো একটা কোম্পানি কিনে নিলি, তাকে যদি বেশি পেমেন্ট করিস, কেন বেশি পেমেন্ট করিস? তুই যদি কাউকে বেশি পেমেন্ট করিস, কেন বেশি পেমেন্ট করবি? আরে কোম্পানির মার্কেট রেপুটেশন আছে, এটা তো গুডউইল। তাহলে যখন গুডউইল বাড়ছে, মানে কি কখন গুডউইল বাড়ে জানিস? যদি কোনো কোম্পানি কিনে নিস তখন গুডউইল বাড়ে, ঠিক আছে তো? তাহলে গুডউইল বাড়তে পারে, আর গুডউইল বাড়লে এটা ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, ঠিক আছে তো? আমাকে বেশ কিছু স্টুডেন্ট ফটো পাঠিয়েছে, বুঝিস তো? বলছে কি কোন সব স্যার ইউটিউবে করিয়েছে, বুঝিস তো? তো ভুলভাল করিয়েছে সে, দেখলাম সে যদি চারটাই দেখে কপি করে তাহলে বলে ভুল করিয়েছে, ঠিক আছে তো? গুডউইল হচ্ছে ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। গুডউইল যদি কেনা হয় তাহলে ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, ঠিক আছে তো? মানে গুডউইলের ভ্যালু যদি বাড়ে সেটা কিন্তু ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, ঠিক আছে তো? আর গুডউইল যদি কমে সেটাকে বলে অ্যামortization অফ গুডউইল। দুটোর মানে আছে কিন্তু। সুতরাং এটা কিন্তু, যেটা ভুল তো ভুল মানতে হবে, ঠিক আছে তো? তো গুডউইলটা কি হচ্ছে? গুডউইল বাড়ছে। কি বললাম? গুডউইল 24 ছিল, গুডউইল 38 হলো, তাই তো? তাহলে কত হলো? গুডউইল কত বাড়লো? কত বাড়লো গুডউইল? 14,000 টাকা। 14,000 টাকা। এটা কিন্তু ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, মাথায় রাখবি। তাহলে ও যে করেছে, দেখি যে করেছে, এটা ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এ নিতে হবে। দেখা যাক। চলে আয়, চলে আয় ইনভেস্টিং অ্যাক্টিভিটিস দেখ, এই যে নিচে। ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এখানে করেনি, আমি এখানে করে দিচ্ছি। ঠিক আছে? আমি এখানে লিখে দিচ্ছি। তাহলে কি লিখবো? লিখবি পারচেজ, এখানে লিখবি মাইনাস দিয়ে লিখবি গুডউইল, মানে বাড়ছে তো, টাকা আসছে না যাচ্ছে? যাচ্ছে, যাচ্ছে। তো এখানে গুডউইল লিখবো, গুডউইল লিখবো। কত টাকা বল? কত টাকা বললে অ্যামাউন্টটা? 14,000 টাকা। এখানে মাইনাস 14,000 টাকা, ঠিক আছে? কোনো ডাউট নেই? তারপরে পরে বলছি আবার। বাকি সব বলবো। সমস্ত পয়েন্ট বলবো। এক একটা পয়েন্ট ধরে, ধরে বলবো। গুডউইলটা বলে দিলাম। ঠিক আছে? এবার কি হচ্ছে দেখ, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি দেখিস, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি প্ল্যান্ট কত ছিল বল? 7,00,000 টাকা ছিল, 9,30,000 হলো। তাহলে প্ল্যান্ট বাড়ছে না কমছে? এটা তো ঠিক করেছে। তাহলে প্ল্যান্ট বাড়ছে না, কোন অ্যাক্টিভিটি? ইনভেস্টিং। তাহলে কত লিখবো? 2,30,000। ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে ও 2,30,000 লিখেছে, মাইনাস 2,30,000। ঠিক আছে? কোনো অসুবিধা নেই। এটা ঠিক আছে। আচ্ছা তারপর চলে আয় কি আছে? ইনভেস্টমেন্ট 2,00,000 ছিল, 2,80,000। স্যার নতুন করে 80,000 টাকা ইনভেস্ট করছি, তাহলে এটাও ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। দেখ ঠিক করেছে, তিনটে ঠিক আছে। মানে আর মনে হচ্ছে না কিছু ইনভেস্টিং আসবে বলে, সব পরে দেখে নিচ্ছি, এখনই মেলাবো না, পরে মেলাবো। এবার কি বলেছে বল, এক একটা করে পড়। স্টক, স্টক, তাই তো? স্টক কত ছিল? 4,00,000 ছিল, 5,20,000 হলো। স্টক কত ছিল? 4,00,000 ছিল, 5,20,000 হলো। তাহলে স্টক কি হচ্ছে? বাড়ছে না কমছে? বাড়ছে। তাহলে কারেন্ট অ্যাসেট বাড়লে কি হয়? মাইনাস হয়। ডেটার্স বাড়ছে না কমছে? স্যার ডেটার্স কমছে, কারেন্ট অ্যাসেট কমলে প্লাস হয়।
ঠিক আছে তো? আর হয়ে গেল, এত অব্দি হয়ে গেল, পরে করছি। ফরমেশন দেখ এখানে কি লেখা আছে, ফরমেশন এক্সপেন্স আছে না? দেখ ফরমেশন এক্সপেন্স কত ছিল? 28 ছিল, 10 হলো। তার মানে এইটারই আরেকটা নাম প্রিলিমিনারি এক্সপেন্সেস। এটাকেই বলে প্রিলিমিনারি এক্সপেন্স। ফরমেশন এক্সপেন্সটাই হচ্ছে প্রিলিমিনারি এক্সপেন্সেস, ঠিক আছে তো? তাহলে প্রিলিমিনারি এক্সপেন্সটা বুঝতে পারছিস কোথায় হবে? আর বলার অপেক্ষা রাখে না। 28 ছিল, 10 হলো। তাহলে কি হচ্ছে? কমছে। কত কমছে? 18,000 টাকা কমছে। চলে আয়, 18,000 টাকা কমছে। তাহলে প্রিলিমিনারি এক্সপেন্স লিখবি 18,000 টাকা। মানে এই যে এখানে। কোথায় লিখবো? নন ক্যাশ আর নন অপারেটিং এর মধ্যে। এখানে লিখবো ফরমেশন এক্সপেন্সেস বলে কত? 18,000 টাকা। ঠিক করেছে? ঠিক করেছে, এত অব্দি ঠিক আছে? লেখ, তোরা লেখ, যারা যা লিখিস লেখ। ফরমেশন এক্সপেন্স 18,000 টাকা। ইনারে লেখ, অনেকগুলো আইটেম আছে রে ভাই। ইনারে লেখ। হ্যাঁ, হ্যাঁ। 18,000 টাকা লেখ। অনেকগুলো আইটেম আছে। বোঝা গেল এটা? এটা বোঝা গেল? তাহলে কি আইটেম হলো না সঙ্গে, সঙ্গে মার্ক করে নি। আচ্ছা, আর কি হবে এখানে? চলে আয় নেক্সট পেজে। এখানে দেখ অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন দেখতে পাচ্ছিস? অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ছিল, দেখি অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ছিল। ডেপ্রিসিয়েশন শুরুতে ছিল 2 লাখ, শেষ হলো 2,30,000। খাপে যাওয়ার ছিল 2 লাখ, হলো 2,30,000। তাহলে ডেপ্রিসিয়েশন বাড়ছে না কমছে? কেন বাড়বে জানিস তো? আরে তুই তো মেশিন কিনেছিস, মেশিন কিনলে ডেপ্রিসিয়েশন চার্জ করবি না? তো 30,000 টাকা ডেপ্রিসিয়েশন। তাহলে বুঝতে পারলি কি করতে হবে? হ্যাঁ স্যার, এই যে নন ক্যাশ আর নন অপারেটিং এর মধ্যে 30,000 টাকা আসবে। নিয়েছি, কোনো ডাউট নেই। 30,000 টাকা লিখেছিস, লেখ। ডেপ্রিসিয়েশন 30,000 টাকা লেখ। বোঝা গেল? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। রাইট মেরেছি, যেগুলো হয়ে যাচ্ছে আমাদের রাইট মেরেছি। রাইট মারাটা খুব জরুরি। আচ্ছা, এবার বল ও যেটা করেছে, আর একটাই পয়েন্ট আসছে এখানে যা দেখতে পাচ্ছি আমরা, ডিবেঞ্চার। দেখ এই যে 12% ডিবেঞ্চার ছিল না? 12% ডিবেঞ্চার একটু বড় করে নি। 12% ডিবেঞ্চার ছিল কত বল? লোন বছরের শুরুতে ছিল 1,50,000, বছরের শেষ হলো 1,10,000। তাহলে তুই 40,000 টাকা লোন শোধ করেছিস। আমি বলেছিলাম কবে শোধ করেছিস বলতে হবে। হয় বছরের শুরুতে শোধ করেছিস, নাই বছরের শেষে শোধ করেছিস, না বছরের মাঝে শোধ করেছিস। সবসময় ধরবি হয় শুরুতে নাই শেষে। তুই কি ধরেছিলি, শুরুতে না শেষে? হ্যাঁ, হ্যাঁ। শুরুতে ও ধরেছে লোন 40,000 টাকার লোন পুরো শুরুতেই শোধ করে দিয়েছিস, তাই তো? তাহলে ইন্টারেস্ট কতর উপর চার্জ হবে? 1,10,000। 1,10,000 এর উপর ইন্টারেস্ট চার্জ হবে। তাহলে কত পার্সেন্ট ছিল বল? কত পার্সেন্ট ছিল অঙ্কে? 12%। তুই ধরিসনি এটা? তুই এটা ধরিসনি, বুঝছো? তুই কি ধরেছিস? তুই তুই ধরেছিস কি বলতো? দেখ, বছরের শুরুতে 1,50,000 টাকা ছিল লোন, বছরের শেষে 1,10,000 হলো। তো 40,000 টাকা লোন শোধ হয়ে গেছে। ও ধরে নিয়েছে কি বলতো? লোনটা শোধ করেছি বছরের শেষ দিনে। তো বছরের শেষ দিনে লোন শোধ হয়, তাহলে কতর উপর ইন্টারেস্ট চার্জ হবে? 1,50,000। 1,50,000 এর উপর 12%। দেখো তাই করেছে। এখানে দেখিয়ে দিবি, হ্যাঁ? নাম্বার কাটবে নাহলে। এবার একটা কথা লিখে দিবি, কি বলতো? এখানে না অবশ্যই লিখবি, নাহলে না যে খাতা দেখবে নাম্বার কাটলেও কাটতে পারে। তো পরে নোট দিয়ে দিবি যে ইট ইজ অ্যাজিউমড দ্যাট রিডেমশন অফ এ ডিবেঞ্চার, ঠিক আছে, দ্য এন্ড অফ দ্য ইয়ার। ঠিক আছে, এন্ড অফ দ্য ইয়ার, বছরের শেষ দিন আমি রিডিম করছি। তাহলে কত হলো বল? 18,000 টাকা হয়ে গেল। কোনো ডাউট আছে এখানে? বুঝে গেলি? না স্যার বুঝতে পেরে গেছি। কত হলো বল? যে এখানটায় যেটা, এটা কেটে দিচ্ছি কারণ এই দুটো ভুল হয়েছে। যেটা যেটা ভুল, সেটা ভুল, ঠিক আছে? এটা কেটে দিলাম, ভুলটা কেটে দিলাম। তাহলে কত হলো? 3টে যোগ করে 66,000 টাকা। এখানে লিখবো 66,000 টাকা। ঠিক আছে? যোগ করি, হ্যাঁ? কত হচ্ছে বল? 84,000। 22 বলেছে, তাহলে বছরের শুরু হবে না? বললাম না, বল। 31/3/22 বলেছে, তাহলে বছরের শুরু দাঁড়া, কি বলছিস? দাঁড়া, 1 মিনিট দেখতে দে। কোথায়? কি বলেছে 31/22? ডিবেঞ্চারটা 1,50,000 টাকা 31/22 বলেছে। হ্যাঁ। শুরু হবে না? না, শুরুতে 22 ছিল লোন 1,50,000 টাকা। আর 23 লোন হলো 1,10,000। তার মানে আগের বছর 1,22,000, 1,50,000 ছিল, আর পরের বছর সেটা 1,10,000 হয়ে গেল। তার মানে লোনটা তো কমে গেল 40,000 টাকা। এবার তো কোশ্চেনে কোথাও বলেনি যে আমি লোনটা কবে শোধ করেছি। বলে দেয়নি। কালকে একটা যে মডেল সেট করালাম, কালকেই তো করালাম না? ওখানে মডেল সেটে ব্র্যাকেটে লিখে দিয়েছিল যে লোনটা কবে নেওয়া হয়েছে বা লোনটা কবে শোধ হয়েছে, ওটা বলে দিয়েছিল কোশ্চেন। এখানে তো বলে দেয়নি। না। ওই দেখে জাজ করা যায় না। তুই যেটা বললি ওরকম কিছু জাজ হয় না। ঠিক আছে? সেটা তুই এটা বেকার কোশ্চেন করলি। যাই হোক, আমি বলে দিলাম। বুঝতে পারলি তো কি বললাম? আচ্ছা দেখ, হয়ে গেল এটা অব্দি। তাহলে এটা কত হলো? 84,000 হলো, 66,000 হলো। সবাই করেছিস? 84 আর 66,000 টাকা যোগ করে দিবি। আমি যোগটা, আচ্ছা যোগটা করেই দিই আমরা। কত হচ্ছে বল যোগ করে? 1,50,000 টাকা। 10 আর 40 মানে 1,50,000।
হয়ে গেল। এবার কি করতে বললাম, এই তো তোকে নোট লিখেও দিয়েছি এখানে। বল কারেন্ট অ্যাসেট গুলো দেখ এখানে কোন কোন কারেন্ট, এটা নিশ্চয়ই সবাই ঠিক করেছে, আমি আশা রাখি সবাই ঠিক করেছে। এটা কারেন্ট অ্যাসেট যেটা কমে গেছে, তাহলে কমে গেলে কি হয়, প্লাস করতে হয়। ডেটার্সটা তোরা প্লাস করেছিস কত, 90,000 টাকা। দেখি ডেটার্স 90,000 টাকা প্লাস করেছে। হ্যাঁ, এই যে ডেটার্স 90,000 টাকা প্লাস করেছে। কি করেছিস আমি লিখি ডেটার্স 90,000 টাকা প্লাস, ঠিক আছে তো? আচ্ছা দাঁড়া, এবার দেখছি। তাহলে ডেটার্স হলো। এবার কি হচ্ছে, স্টক। স্টক মানে কারেন্ট অ্যাসেট, এটা কি হচ্ছে, কারেন্ট অ্যাসেট বাড়ছে, তাই তো? কারেন্ট অ্যাসেট বাড়লে কি করতে হয়, মাইনাস করতে হয়। তাহলে কত, 80,000 টাকা মাইনাস হবে। দেখি 80,000 টাকা মাইনাস কোথায় আছে, নিচের দিকে আসবে নিশ্চয়ই। এই স্টকটা কি করেছিস, হ্যাঁ কত টাকা, এখানে কিছু ভুল করেছিস। 4,00,000 আছে, 5,50,000 তো দাঁড়া, স্টক 4,00,000 ছিল, 5,20,000, তাহলে কত হচ্ছে, 4,00,000, 5,20,000 থেকে 4,00,000 বাদ দিলে তো 1,20,000 হয়, তাই করেছি 1,20,000। হ্যাঁ এই তো 1,20,000, স্টক মাইনাস হবে 1,20,000, ঠিক করেছিস, ঠিক আছে, হয়ে গেল। তাহলে এই দিকের আইটেম করে দিলাম, স্টক হয়ে গেল, ডেটার্স হয়ে গেল, এদিকে চলে কারেন্ট লাইবিলিটি, কেইটার্স 2,40,000 ছিল, 1,96,000 হলো, কারেন্ট লাইবিলিটি কমছে, কমলে মাইনাস করতে হয়। তাহলে কারেন্ট লাইবিলিটি কেইটার্স মাইনাস করো, কত টাকা দেখ, 240 থেকে 196 বাদ দে, কত হচ্ছে, 44,000 টাকা। 44,000 টাকা করেছিস, মাইনাস হবে 44,000 টাকা। হ্যাঁ করেছিস, ঠিক করেছিস, ঠিক আছে, হলো, এইটার্স হয়ে গেল। বিল পেমেন্ট লাস্ট 36 ছিল, 42 হলো, 6,000 টাকা বাড়ছে, প্লাস হবে, 6,000 টাকা প্লাস হবে, 6,000 টাকা প্লাস হবে। ঠিক আছে, এই প্লাস হবে, এটা লিখেছিস, এখানে যোগ দিয়ে যোগ দিতে হবে 6,000 টাকা। তাহলে ঠিক আছে, তো যোগটা করি ঠিক করে, হ্যাঁ 1,50,000 তোরা আলাদা করে দেখ, যদি আমাদের কিছু গন্ডগোল হয় তাহলে বেরিয়ে যাবে। 90,000 টাকা যোগ 6,000 টাকা কত হচ্ছে, 2,46,000। তার থেকে 1,64,000 বাদ দেবো, 2,46,000 থেকে 1,64,000 বাদ দেবো, কত হচ্ছে, 82,000 টাকা। যেটা বেরোলো তাকে বলে, এখানে কেটে লিখছি তাহলে বুঝতে সুবিধা হবে, 82,000। ঠিক আছে, এত অবধি একদম ঠিক করে দিলাম, 82,000 টাকা। এবার দেখ, এবার আমাকে দেখতে হবে ট্যাক্স পেড, ঠিক আছে, করেছিস তো, দেখাবো, একটু দেখাবো, দেখালে বল, এই দেখ করেছি, দেখেন ঠিক করলে 82,000 টাকা হবে। এই ইয়ে বেরিয়ে যায় অভিষেক, 82,000 টাকা অপারেটিং কত হয়েছিল? এখনো পর্যন্ত 82,000 বেরিয়েছে, এখনো পর্যন্ত। করে দেখ, যোগ বিয়োগ করে দেখ, কত বেরোচ্ছে। ইনভেস্টমেন্ট আছে, হ্যাঁ হ্যাঁ, ইনভেস্টমেন্ট এটা তো আসবে। কোথায় অপারেটিং এ, কেন ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্ট আবার অপারেটিং এ কোন দিকে আসে। আচ্ছা 82,000 টাকা হলো, আমি তার বলি, সময় নষ্ট করবো না। এবার দেখ শোন, এবার যেটা বলবো কি বলতো, ট্যাক্স মনে পড়ে, ট্যাক্সের কারেন্ট ইয়ার নিয়েছিলাম কিন্তু ওপেনিং ইয়ার নিইনি, 40,000 টাকা। এইটা কি করতে হয়, ট্যাক্সটা পে করতে হয়। আর ট্যাক্স পে করলে কি হয়, লাস্টে গিয়ে এই অপারেটিং এ গিয়ে মাইনাস করে, সবার লাস্টে করতে হয়। হ্যাঁ আচ্ছা দেখ তো, ওপেনিং ট্যাক্স কত ছিল বলো, ওকে দেখ, 50,000 টাকা, না ওপেনিং 40,000, ঠিকই লিখে 40,000 টাকা করেছিস, ঠিক করেছিস। তাহলে মাইনাস করতে হবে, 82 থেকে 40 বাদ দিলে কত হবে, 42,000 টাকা। তাহলে অপারেটিং বেরিয়ে গেল কত, 42,000 টাকা, ঠিক আছে। তাহলে বুঝতে পারলি, তাহলে তোর সঙ্গে যে আমার অ্যান্সারটা মেলেনি, তার পেছনে একটাই কারণ, তুই গুডউইল 14,000 টাকা মাইনাস করেছিলি, তাই তো? গুডউইল কত মাইনাস করেছিলি তুই, গুডউইল 14,000 টাকা মাইনাস করেছিলি। তোর কত পেয়েছিল অ্যান্সার, 28, আমার কত বেরোলো 42, ডিফারেন্স কত, 28 আর 42 ডিফারেন্স কত, 14, ওই 14,000 টাকা ডিফারেন্স ছিল, বুঝতে পারলি? বাট ফরম্যাটিং এ একটু গন্ডগোল ছিল, যে এইটুক জায়গাগুলো কাটাকাটি করে সেগুলো দেখে নিবি, ঠিক আছে তো? অঙ্কটা হয়তো তুই এরপরে ফার্দা যখন দেবো, অঙ্ক নিজেই করে ফেলতে পারি, কিছু নেই অঙ্কের মধ্যে, এমন কিছু স্কুলের অঙ্ক বলছে, অনেকে বলছে স্কুলটা কঠিন ছিল বল, অঙ্কটার মধ্যে পয়েন্টগুলো তো মাথায় রাখতে হবে, পয়েন্টগুলো। আচ্ছা হয়ে গেল, ইনভেস্টিং তো আমি আগেই করে দিলাম, ইনভেস্টিং মিলিয়ে দিচ্ছি, 3,10,000 আর 14 কত হবে, 3,10,000 আর 14 কত হয়, 3,24,000, হয়ে গেল, কি রে করে দিস তো, 3,10,000 আর 14 24,000। আচ্ছা করতে থাক, কি দেখাবো নাকি, আমি তো প্রথমে সমান করে দিয়েছি, আচ্ছা সেই থেকে তোর সঙ্গে আমার তাহলে অঙ্কর একটু অ্যান্সার আলাদা হবে, ঠিক আছে।
আচ্ছা শোন, এবার চলে আসি ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। ফাইন্যান্সিং এ কি ছিল? সবার প্রথমে ইকুইটি শেয়ার ক্যাপিটাল 10 লাখ ছিল, 13 লাখ হলো, মানে কত? 3 লাখ টাকা। ইস্যু অফ শেয়ার ক্যাপিটাল 3 লাখ টাকা, ঠিক করেছিস? ইস্যু অফ শেয়ার ক্যাপিটাল কত হলো? 3 লাখ টাকা, ঠিক করেছি, একদম ঠিক। ঠিক আছে, ইস্যু অফ শেয়ার ক্যাপিটাল 3 লাখ টাকা। আচ্ছা দেখ, তুই যে করেছিস একদম ঠিক করেছিস, এটা হয়ে গেল। এবার ডিবেঞ্চার শুরুতে ছিল 1.5 লাখ, শেষে হলো 1,10,000। কত টাকার লোন শোধ হলো? 40,000 টাকা না? তুই কি লিখেছিস? তুই -40 করেছিস, একদম ঠিক করেছিস। কিন্তু না, কিন্তু না, একটু লেখালেখিগুলো ঠিক করবি, লেখালেখি লিখবি। ডিবেঞ্চার লিখে দেখ, শুধু ডিবেঞ্চার লিখিস না। এই ডিবেঞ্চারটা কি করলি? শোধ করলি তো? ওটা লেখ, শোধ করেছি। শোধ করাকে ইংরেজিতে কি বলা হয়? রিপেমেন্ট। রিপেমেন্ট। এখানে রিপেমেন্ট লিখলে কেটে দেবে। ও redemption। লোন হলে রিপেমেন্ট হয়, ডিবেঞ্চারের ক্ষেত্রে রিডেমশন হয়। ও ঠিক আছে। ঠিক আছে তো? মাথায় রাখবি। প্রেফারেন্স শেয়ারের ক্ষেত্রে রিডেমশন হয়। তাহলে লিখে নে এটা, রিডেমশন। এইগুলো কখন দেখে? এমনি তুই কর, নাম্বার দিয়ে দেবে। কখন দেখে? আমি বলেছিলাম কখন দেখবে? যখনই দেখবে তোর পেপারে ভালো নাম্বার উঠে গেছে, তখন এই জায়গাগুলো ধরবে। হুম। ঠিক আছে? কেন ওরা চাইছে যে কোনো স্টুডেন্টকে আমি 80 তে 80 দেবো। তার মানে কি? তার মানে স্টুডেন্টের মধ্যে কিছু লেভেল আছে, তার মধ্যে কিছু একটা কোয়ালিটি আছে। কোয়ালিটি না থাকলে তাকে দেবে কেন? আর এইগুলোকে বোঝায় কোয়ালিটি। তাহলে কি লিখবো? রিডেমশন অফ ডিবেঞ্চার কত হলো? 40,000 টাকা। ঠিক আছে? এবার তুই বল, এটা তো বলতেই পারবি ইন্টারেস্ট অন ডিবেঞ্চার, শুরুতে যেটা করেছিলাম। মানে ইন্টারেস্ট অন ডিবেঞ্চার তো অ্যাকচুয়ালি তো মানে পিএল এ ডেবিট করা উচিত ছিল না, কিন্তু অ্যাকাউন্টেন্ট ভুল করে করেছিল। অ্যাকচুয়ালি এটা ফাইন্যান্সে মাইনাস করবো। তাহলে ইন্টারেস্ট অন ডিবেঞ্চার কত লিখেছিলাম বলতো উপরে? 18? একদম ঠিক, 18,000 টাকা। চলে 18,000 টাকা মাইনাস করে দিই। তাহলে কত হলো? 3 লাখ থেকে 40 মাইনাস করলে 2,60,000। 2,60,000 থেকে 18 বাদ দিলে কত হবে? 2,42,000। ঠিক আছে? আর কিছু আইটেম মিস করেছি আমরা? মিস করেছি আইটেম? না স্যার, সব আইটেম আপনি করে ফেলেছেন, সব আইটেম করে ফেলেছি। 2,42,000 হয়ে গেল। এবার যোগ বিয়োগ কর। দেখ তোর তো অ্যান্সার মিলবে। কেন যে এটা বুঝেছিস? অঙ্ক পুরো ঠিক করেছিস। কোন ভুল? কি ভুল করেছিলি? বল কি ভুল করেছিলি? শুধুমাত্র গুডউইলটা ভুল। গুডউইল ছাড়া পুরো অঙ্ক ঠিক আছে। হ্যাঁ, তুই ট্যাক্সটা নেওয়া উচিত এক জায়গায়, নিয়েছিস আর এক জায়গায়, সেটা আলাদা ব্যাপার। বাট অঙ্ক তো তাহলে মিলে যাচ্ছিল। হ্যাঁ, এখানে দেখবো আমরা দিয়েছি মানে পরবর্তী ডেফিনিশন দিয়ে দেবে। হ্যাঁ, ওটা আলাদা। ওটা ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন করে দিলাম তো। আচ্ছা হয়ে গেল। তাহলে যোগ বিয়োগ করে দেখি আমাদের অ্যান্সার কত হলো? 42,000 মাইনাস 3,24,000 যোগ 2,42,000 কত হচ্ছে? -40,000, তাই তো? আমি ঠিক বললাম? দাঁড়া একটু আরেকবার চেক করি। 42,000 মাইনাস 3,24,000 যোগ 2,42,000 কত হচ্ছে? -40,000। হুম। তো ওখানে ওর লেখেনি এটা, আমি ভাবছিলাম আমার কেন গন্ডগোল হচ্ছে, আমার কেন? এটা -40,000 ছিল। এই দেখ, শ্রেয়সী তোর না, হ্যাঁ, তোর একটা জিনিস ভুল কি হচ্ছে জানিস তো? অঙ্ক না, এইগুলো মেনটেন করবি। অঙ্কর কথা বলছিলাম। কি জানিস তো? তোর সিকোয়েন্স মেনটেন। দেখ তুই দেখ, আমি বলছি ব্যাপারটা দেখ। এই দেখ, বেঁকে গেছে দেখিস কেমন? এইগুলো দেখবি। দেখ বেঁকে গেছে। এগুলো দেখবি কিন্তু বেঁকে কেন যাচ্ছে? স্ট্রেট লাইন হবে, হ্যাঁ? ওপেনিং ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট 60,000 টাকা ছিল। ঠিক আছে? এবার লাস্ট হবে ক্লোজিং ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট 1,00,000 টাকা। অ্যান্সার মিলে গেছে। বুঝে গেল? অ্যান্সার মিলে গেল। ও হ্যাঁ, পেয়েছি। সবার মিলে গেছে অ্যান্সার? তুমি জানি পরের অঙ্ক চলে যাবো, সময় নষ্ট করবো না। ঠিক আছে তো? যার হয়নি, যদি লেট হচ্ছে, আমি তো এটার পিডিএফ দিয়ে দেবো, চিন্তা নেই। ঠিক আছে? যতটা করলি তো বুঝতে পার, অঙ্ক বুঝে গেছিস তো? অঙ্ক বুঝে গেছিস? বাড়িতে করে নিবি, পিডিএফটা দিয়ে দেবো আজকেই। ঠিক আছে? আজকেই দিয়ে দেবো পিডিএফটা। আচ্ছা, এই হয়ে গেল। এবার কি করব? স্যার এবার নতুন একটা অঙ্ক করার। নতুন অঙ্ক। নতুন অঙ্ক কি? এর আগের অঙ্কটা। এর সঙ্গে কি থিওরি ওয়ার্ড দিয়েছিল দেখি? বলেছিল ক্যাশ ফ্লো স্টেটমেন্টের কি ছিল বল কোশ্চেনটা? দাঁড়া। কি ছিল বল? থিওরি? অঙ্ক যে পারবে না। ওইখানে বাংলায় লিখে তোদের যারা একটু ইয়েতে পড়িস অসুবিধা হচ্ছে, তাই বলে দিচ্ছি। এখানে ছিল কি বলতো? ক্যাশ ফ্লো স্টেটমেন্টে ইম্পর্টেন্স অফ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। ইম্পর্টেন্স, ঠিক আছে? আর বলছে 4 নাম্বার দিয়েছিল, আর 2 নাম্বার কি দিয়েছিল দেখ? বলছে ক্যাশ ফ্লো স্টেটমেন্টে দুটো ট্রানজাকশন বলেছিল, যে অন্য কোম্পানির শেয়ারের ওপর লভ্যাংশ প্রাপ্তি। মানে তুই অন্য কোম্পানির শেয়ার কিনেছিস, মোট কথা ডিভিডেন্ড রিসিভ বলেছে। বল ডিভিডেন্ড রিসিভ কোন অ্যাক্টিভিটিস? নন অফ ডিভিডেন্ড রিসিভ ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। ইনভেস্টিং বলছে কোন অ্যাক্টিভিটিস, নন অপারেটিং বলতে হবে না, কোন অ্যাক্টিভিটিস। এটা হচ্ছে তোর ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। আর কর্মচারীদের বলছে বোনাস দিয়েছিস। ঠিক আছে তো? এটা বলছে কর্মচারীদের বোনাস দিয়েছি, মানে তোর কি বলে ইংলিশটা? বোনাস পেড টু এমপ্লয়ি। ঠিক আছে? এমপ্লয়ীদের বোনাস দিয়েছিস। এটা কি হবে বলতে পারবি? ফাইন্যান্সিং। এটা অপারেটিং অ্যাক্টিভিটিস।
এমপ্লয়ীদের বোনাস দেওয়া, এটা কি বাধ্যতামূলক কি বাধ্যতামূলক নয়, ম্যান্ডেটরি কি ম্যান্ডেটরি নয়, দিতে হবে কি দিতে হবে না? রে এমপ্লয়ীদের বোনাস দিবি, তুই কোম্পানি চালাচ্ছিস, এমপ্লয়ীদের বোনাস দিবি না? এটা তো অবশ্যই দেওয়া উচিত, এটা অপারেটিং খরচা, ঠিক আছে, অপারেটিং এক্সপেন্সেস। এখন তুই যদি বলিস স্যার এটা কোথায় আসবে, আমরা যখন অঙ্ক করি তোর ওখানে কোথাও আসবে না, কেননা তুই অঙ্ক করিস ক্যাশ ফ্লো ইনডাইরেক্ট মেথডে করিস, এটা ডাইরেক্ট মেথডের আইটেম দিয়েছে, ঠিক আছে, তো এই জন্য কোথাও আসবে না। যাই হোক, তোকে বলে দিলাম, পয়েন্ট বলে দিলাম, দেখ তুই এটাই তো আনকমন পয়েন্ট, এই পাসনি, তোকে বলে দিলাম একটা পয়েন্ট। স্যার এবার কি করাবেন, এবার একটা নতুন একটা অঙ্ক করাবো, নতুন একটা অঙ্ক, যেটা কি কমন সাইজ ইনকাম স্টেটমেন্ট, আগে করাইনি, মেন ক্লাসে তো করাইছি, মেন ক্লাসে করাইছি। স্যার এই অঙ্ক কি আমাদের কোনো ওয়েস্ট বেঙ্গল বোর্ডে কোনোদিন এসছে? হ্যাঁ এসছে, একবার এসছে কমন সাইজ ইনকাম স্টেটমেন্ট 17 সালে, 2017 সালে এসছে কমন সাইজ ইনকাম স্টেটমেন্ট। স্যার কি করে করতে হয় আমি বলবো, এই অঙ্ক অনেকে তো করে যায় না, কিন্তু এই অঙ্ক বোনাস অঙ্ক, সবচেয়ে সোজা, হেভি সোজা অঙ্ক এগুলো। আগের দিন করালাম একটা স্কুল, কি করালাম বল, কম্পারেটিভ ব্যালেন্স শিট, তাই তো, এখানে করবো কমন সাইজ ইনকাম স্টেটমেন্ট। দেখি স্যার কিভাবে করতে হয়, দেখি একটু না কমন সাইজ ইনকাম স্টেটমেন্ট একটু ফরম্যাটটা আগে দেখি, তারপর তোদের টুকতে হবে না, ফরম্যাট আমি লিখছি। সেলস থেকে কি বাদ দিতে হয় জানিস? সেল থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দেবো, কস্ট অফ গুডস সোল্ড বাদ, ঠিক আছে, বাদ দিলে কি হয় বল, সেল থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে গ্রস প্রফিট কি হয় বল, এর থেকে বাদ দেবো কি জানিস, অপারেটিং এক্সপেন্সেস, কি বাদ দেবো বল, অপারেটিং এক্সপেন্সেস, গ্রস প্রফিট থেকে অপারেটিং এক্সপেন্সেস বাদ দেবো, ঠিক, অপারেটিং এক্সপেন্স বাদ দিলে কি হবে, অপারেটিং প্রফিট, কি লিখলাম, অপারেটিং প্রফিট, ঠিক আছে, রেশিও করেছি, রেশিওতে করতে গিয়ে সব কটা পয়েন্ট জানা, কি তুই বল না, তোরা অঙ্ক করেছিস তো, আরে রেশিও করেছিস তো, রেশিওতে কি করতাম, সেল থেকে সিওজিএস বাদ দিলে কি বলতাম বল, সেল থেকে সিওজিএস বাদ দিলে কি হয়, গ্রস প্রফিট। এবার গ্রস প্রফিট থেকে অপারেটিং এক্সপেন্স, প্রথম দিকে অঙ্ক করলে করেছিলাম রেশিওতে, গ্রস প্রফিট থেকে অপারেটিং এক্সপেন্স বাদ দিলে অপারেটিং প্রফিট হয়। এই দেখ, এই দেখ, শোন শোন ব্যাপারটা শোন, এই যে ট্রেডিং পিএল করতি না, এই দিকে থাকতো সেলস, ঠিক আছে তো, এই দিকে থাকতো জিপি, তাই তো, আর এখানে থাকতো সিওজিএস। স্যার ওপেনিং ক্লোজিং পারচেজ বলেন, আর এর মধ্যে সিওজিএস এর মধ্যে ইনক্লুড হয়ে গেছে, ঠিক আছে তো, হয়ে গেল, সেই জিপিটা এইদিকে লিখতে, তাই তো, এই জিপিটা এখানে ট্রান্সফার হতো, এইদিকে কি লিখতাম জানিস, ভালো করে শুনবি, এইদিকে লিখতাম অপারেটিং এক্সপেন্সেস, আর এদিকে লিখলাম নন অপারেটিং এক্সপেন্সেস, ভালো করে শুনবি কিন্তু, ঘাবড়ে যাস না, ব্যাপারটা বোঝ। কি জানিস তো, আমরা যখন ফাইনাল অ্যাকাউন্ট করতাম দুটো খরচা হয়, একটা ডাইরেক্ট আর একটা ইনডাইরেক্ট, কি বললাম, একটা ডাইরেক্ট খরচা, ইনডাইরেক্ট খরচা, ঠিক আছে তো, একটা ডাইরেক্ট খরচা, একটা ইনডাইরেক্ট খরচা, এখানে ডাইরেক্ট খরচা থাকে আর এখানে ইনডাইরেক্ট খরচা থাকে, ঠিক আছে তো, ওরা তোকে অপারেটিং এক্সপেন্সেস বলে দিয়েছে, এই যে জিপি আর এই জিপি থেকে অপারেটিং এক্সপেন্স বাদ দিলে কি হয়, অপারেটিং প্রফিট হয়, আর অপারেটিং প্রফিট থেকে যদি নন অপারেটিং খরচা বাদ দিস তখন নেট প্রফিট হয়, ঠিক আছে তো, তো এটা তোকে জাস্ট তোকে আমি বলে দিলাম, কোথায় যেন বলছিলাম, হ্যাঁ অপারেটিং প্রফিট হয়। এবার অপারেটিং প্রফিট থেকে কি বাদ দেবো বল, অপারেটিং খরচা বাদ দেবো, কি বাদ দেবো বল, বা অনেকে আগে করে কি বলতো, আগে না, আগে তোর আমি অপারেটিং এক্সপেন্স লিখলাম না, এটা নন অপারেটিং এক্সপেন্সেস। এখন তুই বলি স্যার, এখন তুই আমাকে জিজ্ঞাসা করতে পারিস যে স্যার বলুন না অপারেটিং এক্সপেন্স কয়েকটা উদাহরণ বলুন তো, তুই তাহলে ভালো বুঝতে পারবো। আর তুই পারচেস কে বল না, ওয়েজেস কে বল না, তুই স্যালারি কে বল না, এগুলো সব অপারেটিং, তুই রেন্ট বল, তুই ইলেকট্রিসিটি, সব সব অপারেটিং, মানে ব্যবসা চালাতে গেলে যে খরচাগুলো করতে হবে তাকে অপারেটিং বলে। নন অপারেটিং উদাহরণ বল একটা, একটা নন অপারেটিং উদাহরণ বল, হ্যাঁ নন ডেফিনেট অপারেটিং, নন অপারেটিং একটা উদাহরণ বলছি, দেখ ইন্টারন্যাশনাল লোন, ইন্টারন্যাশনাল লোন, হ্যাঁ ইন্টারন্যাশনাল লোন, ইন্টারন্যাশনাল লোন জিনিসটা কি, ইন্টারন্যাশনাল লোন জিনিসটা কি, তুই ব্যবসা করার জন্য লোন নিয়েছিস, ঠিক আছে, ব্যবসা করার জন্য লোন নিয়েছিস, তো লোনের উপর ইন্টারেস্ট করতে হবে, তুই ব্যবসা লসে রান করছিস, ব্যবসা তুলে দিয়েছিস, তুই ব্যবসা তুলে দিয়েছিস, লোন লোন শোধ করবি না, লোন শোধ করবি কি করবি না, নন অপারেটিং খরচা কাকে বলে, ব্যবসা বন্ধ করে দিলেও যে খরচা কন্টিনিউ করে দিতে হবে তাকে বলে নন অপারেটিং খরচা, ঠিক আছে তো, তো দেখ তাহলে কি লিখলাম, অপারেটিং প্রফিট থেকে নন অপারেটিং খরচা বাদ দেবো, আর কি করতে হয়, নন অপারেটিং, এটা এটা মুছে দিই, তাহলে এটা মুছে দিই, এইগুলো এই যে আমি তোকে যে এখন যে কথাটা বললাম না, বলে স্যার কি নতুন লাগছে, আমার রেশিওর প্রথম ক্লাসে এটা বলে দিয়েছি, এই কথাটা রেশিওর প্রথম ক্লাসেই বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে, যাই হোক, অপারেটিং প্রফিট থেকে নন অপারেটিং এক্সপেন্স বাদ দেবো, আর হচ্ছে নন অপারেটিং ইনকাম যোগ করবো। এখন এখন তুই বলি স্যার বুঝতে পারছি, কিন্তু ধরুন পরীক্ষায় ধরুন নন অপারেটিং ইনকাম আমি কি করে বুঝবো, একটা এক্সাম্পল বলুন না, নন অপারেটিং ইনকাম জানিস কাকে বলে, পিএল অ্যাকাউন্ট করিস, ফাইল অ্যাকাউন্ট আগে, পিএল অ্যাকাউন্টের ক্রেডিট দিকে লিখতে অনেক কিছু আইটেম, আর ওটাই তো নন অপারেটিং ইনকাম, ওটাই তো নন অপারেটিং ইনকাম, পিএল এর ক্রেডিটে যে সমস্ত আইটেম করলি, ঠিক আছে, তো আমরা এক্সাম্পল করতে করতে পাবো, ঠিক আছে, নন অপারেটিং ইনকাম কোনটা,
অপারেটিং ইনকাম মানে যেটা আমরা বলি সেলটাকে বলা হয় অপারেটিং ইনকাম। বিজনেস থেকে যে সমস্ত ইনকাম হয় তাকে বলে অপারেটিং ইনকাম। বিজনেস রিলেটেড নয়, তাই হচ্ছে নন অপারেটিং ইনকাম। তো এটা যোগ বিয়োগ করে কি হয়, এটাকে কি বলে জানিস তো? এটাকে বলে প্রফিট বিফোর ট্যাক্স, পিবিটি। এর থেকে ট্যাক্স বাদ দে, হয়ে যাবে পিএটি, প্রফিট আফটার ট্যাক্স। ঠিক আছে, এটা লেখ, টুকবি, হ্যাঁ টোক, এটা টোক, এটা টোক, এটা টোক, টোকা হলে বলবি। ঠিক আছে, টোকা হলে বলবি। আর 1 মিনিট।
দেখ দুটো দাগ কাটবো, একটা ঘরে লিখবো পার্সেন্টেজ, ঠিক আছে, একটা ঘরে লিখবো পার্সেন্টেজ, ঠিক আছে, আর একটা ঘরে লিখবো রুপিস, ঠিক আছে, একটা ঘরে পার্সেন্টেজ, একটা ঘরে রুপিস। তাহলে বল ভ্যালুগুলো তোকে দেখে দেখে বলতে হবে না? তুই এমনি নিজেও পেরিয়ে যাবি, আর অঙ্ক তো কিছু নেই অঙ্কের মধ্যে। দেখ অঙ্ক অ্যাকচুয়ালি আমি এখানেও করে দিতে পারতাম, বাট করলাম না, বাদ দে। প্রথমে আমরা সেল কত বলেছে, সেল 7,20,000 বলেছে, লেখ সেল লেখ 7,20,000। বল ঋষি বল দেখি কস্ট অফ গুডস সোল্ড কত বলেছে, তাহলে বারবার ওখানে দেখতে হবে না। 4,20,000 4,20,000। 7,20,000 থেকে 4,20,000 বাদ দে, কত হলো? 3,00,000। তাহলে সেও বুঝতে পারলি, যেন অঙ্ক আসিসনি পরীক্ষা, মানে সেই সময় ক্লাসে আসিসনি, করিয়ে দিলাম কমন সাইজ ইনকাম স্টেটমেন্ট কিভাবে দেয়, আর আগের দিন কম্পারেটিভ ব্যালেন্স শিট করিয়েছি, ঠিক আছে তো? আচ্ছা, গ্রস প্রফিট 3,00,000 টাকা হয়ে গেল। অপারেটিং এক্সপেন্সেস, স্যার অপারেটিং এক্সপেন্স তো কোশ্চেনে খুঁজে পাচ্ছি না, বলুন না। ডাইরেক্ট আরে এই যে ডাইরেক্ট এক্সপেন্সেস বলেছে আর ইনডাইরেক্ট এক্সপেন্স বলেছে, ঠিক আছে, এই দুটো যোগ করলে অপারেটিং এক্সপেন্সেস হয়, বুঝলি তো? ডাইরেক্ট আর ইনডাইরেক্ট একবারে যোগ কর, কত হচ্ছে বল? ডাইরেক্ট যোগ করে কত হয় দেখ, হিসাব করে দেখতো, 80। আর ইনডাইরেক্ট কত বল? 20, মানে 1,00,000 টাকা, হ্যাঁ কি না? অপারেটিং এক্সপেন্স 1,00,000 টাকা, কত হলো বাদ দিয়ে? 2,00,000 টাকা। ইনডাইরেক্ট এক্সপেন্সেস 90,000। 90,000 ও আমি ভুল দেখেছি, দাঁড়া দেখি। ডাইরেক্ট এক্সপেন্স 80,000 আর ইনডাইরেক্ট এক্সপেন্স কত হচ্ছে? ও বেঁকে গেছে। নব্বই হয়, তাহলে 80 আর 80 60, মানে 1,70,000, হ্যাঁ কি না? তাহলে কত হচ্ছে? 1,30,000। এবার নন অপারেটিং এক্সপেন্স ছিল অঙ্কে কিছু, নন অপারেটিং এক্সপেন্সেস কি রে? হ্যাঁ কত? 20,000 20,000 আচ্ছা, আর নন অপারেটিং ইনকাম কত ছিল বল? 60 60,000। 1 2 3 4, 1 2 3 4, 60,000। ঠিক আছে তো? তাহলে যোগ বিয়োগ করিস না একটু, একটু কত হলো? নন অপারেটিং ইনকাম 60,000 টাকা, ঠিক আছে তো? এটা বিয়োগ, এটা যোগ। তার আগে না ওরা না কোশ্চেনে সেল রিটার্ন বলেছিল, দেখ আবার ঝামেলা। সেল রিটার্ন বলেছিল না অঙ্কে মাঝখানে একটা 20,000 টাকা, তো ঝামেলার জিনিস। সেল রিটার্ন বলেছে, তাহলে এখানে না, এখানে যেহেতু আমরা করে ফেলেছি, এখানে সেলসের ব্যাকেটে লিখে রাখ 7,20,000 মাইনাস 20,000, তাহলে কত হলো? 7,00,000 টাকা। এটাই সমস্যা, দেখা হয়নি এটা, কি করবো? সেল থেকে সেল রিটার্ন বাদ দেবো 7,00,000। তাহলে এবার ঠিক করে বলতো, 7,00,000 থেকে 4,20,000 বাদ দিলে কত হয়েছিল ভাই? 2,80,000। 2,80,000, 2,80,000 থেকে 1,70,000 বাদ দিলে, আচ্ছা এই পেজের অ্যান্সার দিয়েছি লাস্টে। 2,80,000 থেকে 1,70,000 বাদ দিলে কত হবে? 1,10,000। ঠিক আছে, এবার 1,10,000 থেকে 20 বাদ দিলে 90, 90 আর 60 যোগ করলে কত হয়? 1,50,000 টাকা। আর কিছু ছিল অপশন কি? আর কিছু বলেছে পিপিটির পরে? আর কিছু বলেছে? ট্যাক্স বলেছিল অঙ্কে, ট্যাক্স, 40% ইনকাম ট্যাক্স ইনকাম ট্যাক্স বলেছিল 40%, লিখে দেয় 40%। তো 1,50,000-এর 40% 4 × 60 হয়, মানে 60,000। বাদ দিয়ে কত হলো? 90,000 টাকা প্রফিট ট্যাক্স, ব্যাস শেষ, তাই না? ফর্মুলা সাজিয়ে দিলাম, বল ক্লিয়ার? ওটা পার্সেন্টেজ করে কোনো ব্যাপার না, মেন হচ্ছে এটা সাজান, পার্সেন্টেজ যে কেউ করে ফেলতে পারে, তুইও করে ফেলতে পারি পার্সেন্টেজ। হলো তো? তুই হলো তো? করে নে, ঠিক করে ফেল। এই ফরম্যাটে মুখস্থ করতে হবে। ফর্মেট মুখস্থ করলে হবে, ফর্মেট এমনি মনে থাকবে, দু তিনটা অঙ্ক দেখে দেখে করলে মনে যাবে। মুখস্থ করে যাবে, এক্সামে আসবে। আচ্ছা দেখ, হ্যাঁ আসার চান্স তো খুব কম, বাট খুব রেয়ার চান্স, এগুলো আসার চান্স পরীক্ষায় 5 থেকে 10%। আসবে তো রেশিওই, রেশিও না আসলে এটা আসবে, ভালো করে শোন, রেশিও না আসলে এটা আসবে। তোকে দেখতে হবে এতদিন পর্যন্ত যে পরীক্ষা হয়েছে তোর ওয়েস্ট বেঙ্গল বোর্ডে, তার মধ্যে কবার এসছে এই ধরনের অঙ্ক? একবার এসছে, তাহলে 10 বছরে একবার এসছে, তার মানে তার চান্সটা কেমন হতে পারে? নর্মালি তোকে প্রবাবিলিটির অঙ্ক দিয়ে বোঝায়, 10-এ 1 এসছে মানে 0.1, মানে আসার চান্স 0.1, যদি 1-এ, মানে আসার চান্স কি বললাম? 10%। এই অঙ্ক আসার চান্স 10%, 10% আসার চান্স। আর 90% আসার চান্স কি? রেশিও, রেশিও আসার চান্স 90%। আচ্ছা দেখ তাহলে কি বললাম এখানে? পার্সেন্টেজ, পার্সেন্টেজ কর, পার্সেন্টেজ কর।
কি হয় স্যার এটা কি করে পার্সেন্টেজ বের করতে হয়? আপনি আগের দিন না কম্পারেটিভ শিখিয়েছেন, বুঝেছিলাম কম্পারেটিভ, কিন্তু এটার পার্সেন্টেজ কি করে করতে হয়? দেখ সিম্পল ব্যাপার, আমি তোকে বলেছি সিম্পল ব্যাপারটা কি, এখানে না কমন মানে কি? কমন মানে কি জানিস? কমন মানে কি? মানে কোনো একটা জিনিসকে কমন করতে হবে, কোনো একটা জিনিসকে কমন ধরে এগোতে হবে, এটাই হচ্ছে কমন সাইজ স্টেটমেন্ট, বুঝতে পারলি? কমন সাইজ ব্যালেন্স মানে কোনো একটা জিনিসকে কমন ধরে এগোতে হবে। তার মানে স্যার এই কমন সাইজ ইনকাম স্টেটমেন্টে কাকে কমন ধরতে হয়? সেলকে। পরীক্ষায় এমসিকিউ দেয় কমন সাইজ ইনকাম স্টেটমেন্টে কাকে কমন ধরতে হয়? তোকে বলতে হয় সেলকে কমন ধরতে হয়, সেল। তাহলে সেলকে কমন মানে সেলকে 100 ধরতে হয়, সেলকে বলতো 100, তাহলে এই যে সেল ছিল এখানে 100 লিখে দে, হয়ে গেল 100 লিখে দে, ঠিক আছে তো? তাহলে স্যার পরের গুলো কি করতে একটু ট্রিক শিখে দিচ্ছি, ক্যালকুলেটর কিচ্ছু না, ক্যালকুলেটর কি করবি জানিস তো? তোর জানিস তো এই যে পার্সেন্টেজ গুলো যা আছে, তোর পার্সেন্টেজ গুলো কত? টোটাল 100ই হবে, মানে 100র বাইরে যাবে না কিছু, বুঝতে পারলি তো? মানে এখানে তুই যখন করবি না, তুই প্রথমে ক্যালকুলেটর যখন করবি, ক্যালকুলেটর কি লিখবি? প্রথমে ক্যালকুলেটর লিখবি 100, ঠিক আছে? ক্যালকুলেটর লিখবি 100 ডিভাইডেড বাই, দেখ আমি লিখছি ক্যালকুলেটর 100 ডিভাইডেড বাই সেল, সেল কত ছিল বল অঙ্কে? সেল 7 লাখ। 7 লাখ, লিখবি 7 লাখ, হয়ে গেল। তারপর ইনটু প্রেস করবি ক্যালকুলেটর, ইনটু প্রেস করবি ক্যালকুলেটর, করে দিলাম, ইনটু প্রেস করলাম, কি বেরোলো দেখতে হবে না। প্রথম সংখ্যা কত ছিল? 7 লাখ তো হয়ে গেছে। প্রথম সেকেন্ড সংখ্যা কত ছিল বল? কত ছিল সেকেন্ড সংখ্যা? 4 লাখ। 4 লাখ 20, ইনটুর পর এখানে লিখলাম 4 লাখ 20। এটা কিন্তু তোকে খাতায় কাউকে করে দেখাতে হবে না, ক্যালকুলেটরে লিখবি তো, তুই কি করে লিখবি ভুলে যাচ্ছিস তার জন্য। ইনটু 4 লাখ 20 লিখলাম, ইকুয়াল টু প্রেস করবো, ইকুয়াল টু প্রেস, কত বেরোলো? স্যার 59.99, তাই তো? তাহলে কত? 9.99 মানে 60, এটাই লিখলাম 60, ঠিক আছে? বোঝা গেল? কোন ডাউট আছে এখানে? ক্যালকুলেটর মুছবি না কিন্তু, ক্যালকুলেটর যেমন যেমন রাখবি। তারপর কত হচ্ছে? তুই বলিস স্যার এটা আমি বাদ দিতে পারি, 100 থেকে 60 বাদ দিলে 40 হয় জানি, লিখে দে 40, যেটা জানিস। যদি 1,70,000, এটা করবো কি স্যার, এটা করবো কি করে? কিচ্ছু না, দেখ তোকে বলছি, হয়ে গেল। ক্যালকুলেটর বুঝিসনি তো? বুঝিসনি? ক্যালকুলেটর লিখবি 1,70,000, ক্যালকুলেটর লিখবি 1,70,000, কিচ্ছু লিখবি না, শুধু 1,70,000 লিখে ইকুয়াল টু প্রেস করবি, কত বেরোলো? 24.28 লিখে দে, 24.28, এখানে লিখে দিই 24.28। মুছবি না কিন্তু ক্যালকুলেটর মুছবি না। তাহলে যদি না মুছিস তাহলে কি লিখবি ক্যালকুলেটরে? কি লিখবি বলতে পারবি? 1,10,000, ক্যালকুলেটর 1,10,000 লিখে ইকুয়াল টু প্রেস, কত হচ্ছে? 15.71, ঠিক আছে তো? তারপর ক্যালকুলেটরে কত লিখবি? এখানে -20,000 ছিল, তাই তো? দেখ -20,000, তাহলে কি লিখবি? 20,000 লিখ, ক্যালকুলেটর 20,000 লিখে ইকুয়াল টু প্রেস কর, কত লিখবি? স্যার 2.86 বেরোচ্ছে, 2.86, কিন্তু এটা মাইনাস, হ্যাঁ মাইনাস, আগে মাইনাস ছিল বলে মাইনাস বসাতে হবে। তারপর স্যার 60,000 ছিল, ক্যালকুলেটর 60,000 লিখে ইকুয়াল টু প্রেস কর, কত হবে? 8.57, হয়ে গেল। তারপর 1.5 লাখ প্রেস কর, 1.5 লাখ প্রেস করে ইকুয়াল টু প্রেস কর, 21.43 লাস্ট। 60,000, ওই 60,000 প্রেস করলে আগেই করেছি, 8.57ই হবে। 90,000 প্রেস কর, কত হলো? 12.86, তাহলে বুঝতে পারলি পার্সেন্টেজ কি করতে হয়? এটা কি মানে এখন আমাকে যদি জিজ্ঞাসা করে কেউ যদি, স্যার ধরুন পরীক্ষায় আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে রেশিও কঠিন না এটা কঠিন, আমি কি আনসার দেবো জানিস? রেশিও কঠিন, এ কোনো কঠিনই না। আমাদের কলেজে না 6 সেমিস্টার চ্যাপ্টার আছে, মানে এই চ্যাপ্টার ওরা বোনাস, মানে এই 80 নাম্বারের মধ্যে ওরা 10 নাম্বার এখান থেকে শিওর পাবেই, মানে এত সোজা, মানে 12 এর অঙ্ক এই অঙ্কই ওখানে তুলে দিয়েছে, এত সোজা অঙ্ক, মানে বুঝলি এত সোজা অঙ্ক, ওই অঙ্ক করাই না, হলো ওই যে একদিন 1 ঘন্টা করি, ছেড়ে দিই, যা চ্যাপ্টার শেষ, 10 নাম্বার। তো এতটাই সোজা জিনিস, এটা একদম সোজা জিনিস। ওদের আবার রেশিও আসে কলেজে, ভাব রেশিও কলেজে 30 নাম্বার আসে, 30 নাম্বারের রেশিও আসবে, তার মানে তুই ভাব রেশিও করা হার্ড, এ তো কোনো ব্যাপারই না, এটা অনেক ইজি অঙ্ক, ঠিক আছে? টাফ লাগলো? তুই বল অঙ্ক টাফ লাগলো? এটা জাস্ট একবার তোকে রিড করতে হবে, ফর্মুলা তো তুই এরকম সব জিনিসেরই ফর্মুলা আছে, মানে ফর্মুলা তো না, আর ফরম্যাট আইটেম কি নতুন? তো সব তো জানা আইটেম, একবার দেখ, হ্যাঁ বল। এটা অ্যাকচুয়ালি ফাইনাল অ্যাকাউন্ট করলাম, জানিস তো? ফাইনাল অ্যাকাউন্ট করার দুটো হয়, কেউ পিএল অ্যাকাউন্ট করে, আবার কেউ ইনকাম স্টেটমেন্ট, এটাকে ইনকাম স্টেটমেন্ট বলে, এটাকে বলে ইনকাম স্টেটমেন্ট। যাই হোক, সাথে অঙ্কটা হয়ে গেল, এর সঙ্গে দেখ কি দিয়েছে, রেশিও থিওরি দিয়েছিল, প্রপার্টাইড। দেখ এই স্কুলটা কেমন করেছে কোশ্চেন, স্কুলের মানে স্কুলটা
স্টুডেন্টদের দিয়ে টেস্ট করেছে ওরা কতটা স্টুডেন্ট সিরিয়াস বাড়িতে পড়াশোনা কতটা করে, মানে এরকম টাইপের অঙ্ক দিয়েছে যে স্টুডেন্টটা এরকম করে আসেনি, শুধু লাস্ট 10 বছর করে পরীক্ষায় টেস্ট পরীক্ষা দিতে আসেনি তো, এটা টেস্ট করেছিল আসলে স্কুলটা টেস্ট করেছে, তা নিশ্চয়ই স্কুলের স্টুডেন্টগুলো সেরকম নিশ্চয়ই ভালো স্টুডেন্ট, ঠিক আছে তো, এই জন্য টেস্ট করা গেছে, ঠিক আছে তো, তো এটা তোকে মাথায় রাখতে হবে। ফাইন, বোর্ডের পরীক্ষা এরকম থাকবে না, বোর্ডের পরীক্ষা কিন্তু বোর্ডের পরীক্ষাতে সমস্ত স্কুলের কোশ্চেন, মানে সমস্ত স্কুলের স্টুডেন্টরা থাকবে, তো সুতরাং ওখানে কিন্তু ওরকম করবে না, ওখানে অত এক্সপেরিমেন্ট করবে না, ঠিক আছে তো, যাই হোক। দেখ শোন, অরে কি দিয়েছিল, অরে প্রপার্টারি রেশিও আর হচ্ছে অপারেটিং প্রফিট রেশিও। তো বল, আমি তোকে শিখিয়েছিলাম প্রপার্টি রেশিও ফর্মুলা, কালকে বলেছিলাম, বল এটা লিখবো না, বল প্রপার্টার ফান্ড বাই টোটাল অ্যাসেটস, শর্ট কোশ্চেন হিসেবে কাজ হয়ে গেল। অপারেটিং প্রফিট রেশিও ফর্মুলা কি বল, সেল ইনটু 100। এখন যদি বলি বল অপারেটিং প্রফিট বের করার ফর্মুলা কি, এইমাত্র বললাম অপারেটিং প্রফিট বের করার ফর্মুলা, দেখ লিখলাম, এই দেখ কি ছিল এখানে লেখা, কি ছিল, স্যার সেল থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দেবেন আর অপারেটিং এক্সপেন্সেস বাদ দেবেন, তাই অপারেটিং কি, তো মাথায় রাখতে হবে না, টুক করে একটা অঙ্ক দিল, ছোট্ট করে একটা অঙ্ক দিয়ে দিল, তার জেনে রাখতে হবে। হাতেরটা হয়ে গেল, এবার কি করবো বল, রিটায়ারমেন্ট কি কেউ করেছে, করেছে, ঋষি করেছিল রিটায়ারমেন্টটা, ও করেছিল, ওরটা আমি চেক করে দিচ্ছি, ও করেছিল, রিটায়ারমেন্টটা চেক করছি, হ্যাঁ 6 দাগের অঙ্কটা কি বলছে, কালু, ভুলু আর লালু, ঠিক আছে তো, তিনটেই সব ডগিদের নাম দিয়েছে, বুঝছিস তো, পাড়ার ডগি যেগুলো থাকে, কালু, ভুলু, বাড়ির গুলোর কিন্তু না, এগুলো না, এরকম নাম হয় না, বুঝছিস তো, সব রাস্তায় যেগুলো থাকে কালু, ভুলু, লালু এরকম নাম থাকে। যাই হোক, দেখেছিস অঙ্কটা দিয়েছে, ভালোই সেট করেছে, নামগুলো খুব ইন্টারেস্টিং আর কি, বুঝছিস তো, কালু, ভুলু, লালু তিনজন পার্টনার মিলে বিজনেস করছিল, ওদের রেশিও ছিল 2:3:5। 33 ব্যালেন্স শিটের ডেট দেখতে পাচ্ছিস, ব্যালেন্স শিট দিয়ে দিয়েছি তোকে, ঠিক আছে। তবে একটা জিনিস মাথায় রাখি, আমি মার্কিং করলাম, অ্যাসেট সাইডে পিএল থাকা মানে এটাকে কি বলা হয়, লস, আর লসটা থাকলে কি হয়, পার্টনারদের মধ্যে ডিস্ট্রিবিউট করতে হয়, জানি এগুলো তো সব জানি, এইগুলো তোকে মাথায় রাখতে, জেনারেল রিজার্ভ এটা কি করতে হয়, স্যার পার্টনার ভাগ করে দিতে হবে, এটা প্রফিট, জেনারেল রিজার্ভ মানে প্রফিটের টাকা, এটাও হ্যাঁ বল, অ্যাডজাস্টমেন্ট 5 সব করবো ও, এই 5 নম্বর অ্যাডজাস্টমেন্টটা পারা উচিত, ও করেছে, ঠিক করে দে, আরে 5 নম্বর তুই কি সেদিন আসিসনি বলতে, আমি এই 5 নম্বর অ্যাডজাস্টমেন্টে করে দিয়েছিলাম, এই অ্যাডজাস্টমেন্টে করানো ছিল, আমরা একটা পিবিটি অ্যাকাউন্ট খুললাম ছোট করে টি ফর্মে, ওই অঙ্কটায়, ওই পয়েন্টটায়, লালু রিটায়ার করেছে অন দ্য অ্যাবাভ ডেট, কে রিটায়ার করেছে, লালু রিটায়ার করেছে, যে রিটায়ার করেছে, লালু রিটায়ার করেছে, ঠিক আছে, যে রিটায়ার করে তাকে সুন্দর করে মার্কিং করে দিল যে লালু রিটায়ার করেছে, ঠিক আছে, লালু রিটায়ার করেছে, কি বলছে, অ্যান আনরেকর্ডেড ক্রেডিটার্স 10,000 টাকা উইল বি টেকেন ইনটু অ্যাকাউন্টস, ঠিক আছে, তাহলে একটা আনরেকর্ডেড ক্রেডিটার্স ছিল, মানে আনরেকর্ডেড ক্রেডিটার্স মানে কি, যে ক্রেডিটার্স বইতে এখনো রেকর্ডই করা হয়নি, এটাকে আনরেকর্ডেড বলে, কিন্তু বইতে রেকর্ড করতে, রেকর্ড করতে হবে, তাহলে রেকর্ড করা মানে কি, ক্রেডিটার্স বাড়বে, আর একটা কি হবে, লাইবিলিটি বাড়বে, তাহলে 10,000 টাকা এন্ট্রি করবো, এটা করেছে, ঋষি করেছে, ওর কথাটা চেক করে দিচ্ছি, এটা তাহলে সুবিধা হবে, এটা না ঋষি, না এটা না, তারপরে আছে না, এটা তোলে নি মানে খবরটা দাঁড়া, লাস্টে যেমন একটা ছিল, হ্যাঁ লাস্টে এক্সাম দাঁড়া 1 মিনিট, তুলেছি না এটা, ও রিটায়ারমেন্ট না আসলে এটা তাড়াতাড়ি তুলে দে, তাহলে আমার তাড়াতাড়ি সময়টা কম লাগবে বলে দিলাম, এই দুটো পেজ তুলে দে, তুলে আমাকে পাঠা, এই ধর বলছি, এরকম হ্যাঁ এই পেজ আর পরের পেজটা, যখন পিডিএফ করে পাঠাবি না, তুই আগে ইয়েটা করে নি,
মানে পিডিএফটা করে নিলেন, মানে কোশ্চেনের পিডিএফ তার নিচে আসা ও আচ্ছা বুঝতে দিতে সুবিধা হবে। দেখ, ঠিক আছে। ওই পেজই পাঠিয়েছিস? নতুন পেজ পাঠিয়েছিস তাই তো? এই যে। লাল কালি দিয়ে চেকিং করে তার বুঝতে সুবিধা হয়। যেটা প্রথমে পয়েন্ট, কোন পয়েন্টটা বললাম বল? ক্রেডিটার্স বাড়বে 10,000 টাকা। ক্রেডিটার্স বাড়বে 10,000 টাকা মানে লাইবিলিটি সাইডে ক্রেডিটার্স লিখেছে 10,000 টাকা। ঠিক আছে তো? মানে ক্রেডিটার্স ছিল, বইতে ছিল 45,000 টাকা। এখন 10,000 টাকা বাড়লো, হলো 55,000 টাকা। আর একটা পয়েন্ট কি হবে? এটা রিভ্যালুয়েশন ডেবিটে বসবে, কারণ এটা আমার লস হচ্ছে। ঠিক আছে? নেক্সট পয়েন্ট কি ছিল বল? বিলস পেবেল। বিলস পেবেল অ্যাজ ইট ইজ বসিয়ে দিবি, লাইবিলিটি সাইডে কোনো বিলস পেবেলে কোনো ট্রিটমেন্ট নেই। যা ছিল তাই বসিয়ে দিলাম 10,000 টাকা। নেক্সট কি বলেছিল? তাহলে ক্রেডিটার্স হয়ে গেল, বিলস পেবেল হয়ে। জেনারেল রিজার্ভ 30,000 টাকা। পার্টনারদের মধ্যে ভাগ করবো কোন কোন রেশিও? 2:3:5 এ। 2:3:5 এ। করেছিস তো, সবাই করছিস? জেনারেল রিজার্ভ 2:3:5 এ ভাগ করলে কত হচ্ছে? 600, 900, 15,000। তাই হয়েছিল? তোরও তাই হয়েছিল, মিলিয়ে নিবি কিনা? হ্যাঁ, পার্টনার্স ক্যাপিটাল কে এইটা ভাগ করে দিলাম। আচ্ছা, ক্যাপিটাল, ক্যাপিটাল কত কত ছিল? 75, 1,25,000, 1,50,000। ক্যাপিটাল অ্যাকাউন্টে লিখ। 75, 1,25,000, 1,50,000 লিখে দিলাম, ক্যাপিটাল অ্যাকাউন্টে লিখে দিলাম। কোনো ডাউট নেই? ঠিক আছে? এবার অ্যাসেট সাইডে চলে আসি। ক্যাশ। ক্যাশ ছিল 50,000 টাকা। ক্যাশে আমি হাত দেবো না, পরে করবো, কারণ ক্যাশে কিছু ঝামেলা থাকে, তাই না? ক্যাশ পরে করবো, মাথায় রাখবি কিন্তু। এইটা একটু বলছি ডেটার্স, তাই তো? এই পয়েন্টটা অনেকের বুঝতে অসুবিধা হয়, আমি বলে দিচ্ছি ডেটার্স। ঠিক আছে তো? তো ব্যালেন্স শিটে লিখবো ডেটার্স। চলে আয়, দেখিও কি করেছে ব্যালেন্স শিটে ডেটার্স। এই দেখ, ব্যালেন্সের ডেটার্স দেখ তো। ডেটার্স কত ছিল কোশ্চেনে? কোশ্চেনে ডেটার্স কত ছিল? 45 দাঁড়া এক মিনিট। ডেটার্স ছিল 45,000 টাকা। তুই 42 লিখেছিস কেন ভাই? না না না, অ্যাডজাস্টমেন্ট ডেটার্স 45 ছিল, 45টা লিখবি মেন। তুই কত লিখেছিলি? 45, হ্যাঁ 45 লিখবি। ডেটার্স 45,000 টাকা লিখবি, এটা ভুল করেছি। 45,000 টাকা, ঠিক আছে? এবার দেখ, এবার ওরা একটা অ্যাডজাস্টমেন্ট বলেছিল এখানে, দেখ অ্যাডজাস্টমেন্টটা আমরা 1 নম্বর অ্যাডজাস্টমেন্ট করে দিয়েছি। ঠিক আছে তো? ওরা বলেছিল, দেখ ডেটার্স কোথায়? ডেটার্স 3,000 টাকা ব্যাড ডেট বলেছিল। 3,000 টাকা ব্যাড ডেট। তাহলে ব্যাড ডেট হলে কি হবে? সবার প্রথম, এটা একটু ভুল করেছিলি তো, এখানটা একটু ঠিক করে নে। না না, ক্যালকুলেশন ঠিক আছে। আমি তোর ডেটার্স প্লাস মাইনাস করে কত পেয়েছিল? 39,900। 39,900। আমি এটা তোকে কোথায় দেখিয়ে দেবো? এখানে জায়গা থাকলে আমি এখানে দেখিয়ে দিচ্ছি। কোন পেজে দেখাবো? এখানে জায়গা আছে, এখানে জায়গা নেই। এখানে ছোট একটু জায়গা, যেখানে দেখিয়ে দিচ্ছি। দেখিয়ে দিচ্ছি কি করে করতে হবে। ডেটার্স কত নামের অঙ্কটা বল? তাহলে বলে দিচ্ছি। 6-এর দাগের 6-এর দাগের কত নম্বর অ্যাডজাস্টমেন্ট এটা? 5 নম্বর অ্যাডজাস্টমেন্ট। অ্যাডজাস্টমেন্ট 5। ডেটার্স কত ছিল বল? 45,000 ছিল ডেটার্স। এর থেকে ব্যাড ডেট মাইনাস করবো কত বল? ব্যাড ডেট কত ছিল? ব্যাড ডেট ছিল 3,000 টাকা। তাহলে 45 থেকে 3 বাদ দিলে কত হয়? 42,000 টাকা। তুই 42,000 টাকা ধরে বলছিস, মানে ব্যাপারটা তোকে বুঝতে হবে। তোর কত হলো? 42,000 টাকা। এবার এর থেকে মাইনাস করবো কি? প্রভিশন। প্রভিশন ফর ব্যাড ডেট। ঠিক আছে? কত বলেছিল বল প্রভিশন ফর? কোশ্চেন পর। 5%। প্রভিশন বলেছিল 5%। 5%, প্রভিশন 5%।
তাহলে 42,000 উপর 5% হয়। তুই তাই করেছিলি দেখ শেষই হুম। ঠিক আছে তো। এবার 42,000 থেকে 2100 বাদ দিলে কত হচ্ছে বল? হ্যাঁ 39,900। 39,900 ঠিক আছে, 39,900 এটাই করেছিলি, একদম পারফেক্ট। কিন্তু তাহলে রিভ্যালুয়েশনে কত টাকা আসবে এটাই আমি তোকে শেখাবো। আমি আগের দিন শিখিয়েছিলাম কি করেছিলাম, একটা টি ফর্মে একটা জিনিস শিখিয়েছিলাম, মনে পড়ে তো? টি ফর্মে কি শিখিয়েছিলাম? পিবিটি, প্রভিশন ফর ব্যাড ডেট, ওটা বোঝাই তাহলে আরো বেটার আন্ডারস্ট্যান্ড হবে। ডেবিট ক্রেডিট অ্যাকাউন্ট করলে বেটার। ওপেনিং ব্যালেন্সটা কোন দিকে লিখতাম? এই দিকে লিখতাম, ক্রেডিট দিকে লিখতে হয় ওপেনিং ব্যালেন্স বিডি। বল স্যার ওপেনিং ব্যালেন্স কত লিখবো, যেটা বলেছিল কোশ্চেনে 5,000 টাকা বলে দিয়েছিল না? এই দেখ এই দেখ কোথায় গেল 5,000 টাকা, এই যে 5,000 টাকা, এটা হচ্ছে ওপেনিং। ঠিক আছে, ওপেনিং কত লিখলাম? 5,000 টাকা। ক্লোজিংটা এদিকে লিখবো, সিরিজ আর ক্লোজিং কোনটা? এই যে এটাকে বলে ক্লোজিং 2,100। ঠিক আছে, এটা ক্লোজিং। তুই কোনোদিন ভুলবি না, তুই কখনো ভুলেও যাস এটা থেকে কোথায় বেরিয়ে যাবে, কোনোদিন জীবনে ভুলবি না এটা। ঠিক আছে তো। আর কি বলেছে? ব্যাড ডেট বলেছিল না? ব্যাড ডেট সবসময় প্রভিশন দিয়ে অ্যাডজাস্ট করা যায়। ব্যাড ডেট সবসময় মানে তুই দেখ, তুই ভেবেছিলি তোর এই বছর ব্যাড ডেট 5,000 টাকা হবে, কিন্তু তোর ব্যাড ডেট কত হয়েছে? 3,000 টাকা। তার মানে এখানে ডেবিট থেকে লিখবি টু ব্যাড। কত টাকা বল? 3,000 টাকা। তাহলে ক্যালকুলেশন করতে পারবি তো? কত হচ্ছে? 5,100 থেকে 5,000 বাদ দিলে কত হচ্ছে? এদিকে 100 টাকা। তুই কত করেছিলি? এটাই করেছি। 100 টাকা লিখেছিলি, মানে রিভালিউশন কত টাকা লিখেছিলি বল? 2,900 লিখেছি 5% করে। কই দিকে 1 মিনিট। 44,000 থেকে 3,000 বাদ দিয়েছি। 3,000 বাদ দিয়ে 5,000 মাইনাস করে 5% করে উপরে। আর ব্যাড ডেট ওদের করেছি। না, 45,000 থেকে 3,000 বাদ দিয়ে 42,000, 42,000 5% করে আমরা তো করলাম, 42,000 5% করে 2,100 টাকা। ভুল করেছি। হ্যাঁ, আরে তুই 100 টাকাই লিখেছিস। তুই 100 টাকাই লিখেছিস, বুঝতে পারছিস না? তুই ক্রেডিট দিকে লিখেছিলি 2,900 হ্যাঁ, আর ডেবিট দিকে লিখলি 3,000, তাহলে তো 100 টাকাই লিখলি তো। আমি তো আর ব্যাড ডেট দেখাচ্ছি না, আমি তো একটার মধ্যে দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে কি লিখবো? এখানে লিখবো বাই, এখানে পিএল এর জায়গায় লিখবো বাই রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। আমি বলবো এই অ্যাকাউন্টটা করে দিই পরীক্ষায়, সবচেয়ে বেটার হবে এটা। এটা করে ডাইরেক্ট রিভ্যালুয়েশন 100 টাকা লিখে। এটা এদিকে লিখি তাহলে হবে না? হ্যাঁ ঠিক করেছিস ওটা, কিন্তু ওটা বেশি বেটার হচ্ছে এটা। এটা বেশি বেটার। এটা বেশি বেটার। এটা একটু পরে রাফ করে নে। এটা রাফটা করে নে। আমি এটা বলে এটা করে নে। এটা করে নে, খাতায় করে নে এটা। এটা খাতায় করে নে। এই এন্ট্রি তোকে দেবে না, চাপ নেই। এটা হার্ড এন্ট্রি। এই এন্ট্রি দিলে না মানে পরীক্ষার হলে রীতিমতন কাঁপবে সব স্টুডেন্ট গুলো। বুঝতে পারলি তো? রীতিমতন কাঁপবে এন্ট্রি দিলে, মানে মেলাতে পারবে না, শুধু মেলাতে যে কাঁপবে এন্ট্রিটা। অত ইজি নয় এন্ট্রিটা। কলেজের স্টুডেন্ট, আচ্ছা স্টুডেন্ট, কলেজের স্টুডেন্ট এন্ট্রিটা করতে পারবে না। ঠিক আছে তো? এন্ট্রি দেবে না তোকে পরীক্ষায়। তো পরীক্ষায় কেমন দেবে? নরমালি দেবে, প্রভিশন ফর ব্যাড ডেট ইনক্রিজ টু বা ইনক্রিজ বাই নামে একটা লাইন লিখে দেবে। ঠিক আছে তো? এরকম দেবে তোর পরীক্ষায়। ব্যাড ডেট দিয়ে দিলে তো ঝামেলা হয়ে যাবে। হাতে কর, সময় বাঁচবে, হাতে কর, হাতেই কর। ওটা তো ব্যালেন্সে লিখিয়ে দেবে, শুধু লিখবি পিবিটি অ্যাকাউন্ট খোল, পিবিটি অ্যাকাউন্ট। ফার্স্ট সেমিস্টার যখন উঠছিস, ফার্স্ট সেমিস্টার একটা চ্যাপ্টার শেখাবো, 10 নম্বর আসবে ব্যাড ডেট বলে চ্যাপ্টার। তখন তো এইগুলোই সারাক্ষণ ধরে আলোচনা করবো। সেমেস্টার 1 এই আছে। সেমিস্টার 1 এই ব্যাড ডেট আছে, 10 নম্বর আসবে পরীক্ষায়। বাহ! তাও আবার বলছি ডেপ্রিসিয়েশনের সঙ্গে ব্যাড ডেট আর আসে। সবাই ব্যাড ডেট করে। ডেপ্রিসিয়েশন তাদের একটু ভয় লাগে। সবাই ব্যাড ডেট করে। বুঝলে? সবাই ব্যাড ডেট করে। ব্যাড ডেট হয়তো 3 টে ক্লাস করাবো আর ডেপ্রিসিয়েশন করাবো 35 টা ক্লাস। ওর ডেপ্রিসিয়েশন হলো 8 টা তো? 8 টা মানে? ডেপ্রিসিয়েশন টাইমটা 8 টা তো? সে ওখানে বেসিক্যালি 2 3 মেথড করতে হবে। ও আচ্ছা। আচ্ছা দেখ শোন, হয়ে গেল? কত হলো? 100 টাকা হলো তো? তো ওটাই আমি লিখলাম। তুই করেছিস, ঠিক আছে। কিন্তু এটা বেটার। দেখ এটা বেশি, আমি এতটা মাথায় ভাববোই না। তুই ওরকম ভাবে ভেবেছিস, মানে এটা সবচেয়ে বেশি ইজি। এটা আমি আগের দিন এভাবেই করিয়েছিলাম। আমি এটাই বলেছি করতে। ঠিক আছে তো? এটা করবি কিন্তু পরীক্ষাটা করবি না, এটা করবি। কি করে তুই এটাই করেছিলি? তুই কি করেছিলি বল? দেখা তুই। দেখাইনি, এখানে বলে দিয়েছি। আমি ওটা মুছে দিচ্ছি ওটা। আচ্ছা। ঠিক আছে? করে ফেল। ওই তো ঋষি করছে ডেটটক। এই দেখ। তাহলে কি করবে এখানটায়? এই যে আমি এটা মুছে দিচ্ছি, বুঝিস তো? এটা মুছে দিয়ে কেটে দিচ্ছি। আর এখানে কত করেছিলি? 3,000 টাকা না? কোথায় করেছিলি ভাই, তো বল দেখাচ্ছি। আচ্ছা, এটা আমি 100 টাকা করে দিলাম। এই 100 টাকা করে দিলাম।
কি লিখবে এখানটায়? ওই 2 PBT লিখে দেয়, 2 PBT। 2 PBT, প্রভিশন ফর ব্যাড ডেট, ব্যাস আসলে বোঝা গেল এটা? বোঝা গেল? আর ও ব্যালেন্স শিটে কোনটা লিখতে হবে? ওইটা যেটা বললাম, বুঝিস তো কোনটা লিখতে হবে? সেটাই। ও তো এটা ঠিকই লিখেছে, অ্যামাউন্টটাও ঠিক লিখেছে। অ্যামাউন্টটাও ঠিক অ্যামাউন্টটা 39,900 লিখলো। ঠিক আছে? আমি লিখে দিলাম, রেফার করে দিলাম, নোটে করা আছে ডিটেইলসটা। ডিটেইলস নোটে করা আছে, 39,900 ডিটেইলস করা আছে নোটে। ঠিক আছে? হয়ে গেল। তাহলে আমার কাছে এই অঙ্কটার মধ্যে যদি জিজ্ঞাসা করি এই অঙ্কটার মধ্যে সবচেয়ে কঠিন পয়েন্ট কোনটা? না, আমাকে যদি বলি এই পয়েন্ট, আর কোনো পয়েন্ট আমার কাছে কঠিন লাগেনি অঙ্কে। কি আর কোনো পয়েন্ট কঠিন আছে? না। আর কোনো পয়েন্ট কঠিন নেই অঙ্কটার মধ্যে। আচ্ছা স্যার, এরপর কি করবো স্যার? ডেটার্স হয়ে গেল। স্টকের কোনো অ্যাডজাস্টমেন্ট ছিল ভাই? হ্যাঁ ছিল। স্টকের অ্যাডজাস্টমেন্ট ছিল। দেখ আমাদের ডেটার্স হয়ে গেল। স্টকের ভ্যালু 85% হয়েছে। স্টকের ভ্যালু 85% হয়েছে। তাহলে স্টক ছিল কত? দেখ, স্টক 40,000 টাকা। খুব সুন্দর কথা বলেছে, ভালো করে শোন। স্টকের ভ্যালু 85% হয়েছে, মানে 15% কমেছে। 40 এর 15% করে কত? 6,000 টাকা। 40 থেকে 6 বাদ দিলে 34,000 টাকা। দেখ, ঠিক করেছে। স্টক 34,000 টাকা, ঠিক আছে। সঙ্গে সঙ্গে 6,000 টাকা রিভ্যালুয়েশন ডেবিটে চলে আসবে। নেক্সট চলে আয়। কিন্তু বুঝতে পারছিস তো? এই অঙ্কটা করে নিস, যে করিসনি করে নিস। ভালো অঙ্ক আছে, কঠিন লাগেনি আমার কাছে, কঠিন লাগেনি। দেখ, এই একের পয়েন্টটা ঠিক আছে বলে দিলাম। স্টকের পয়েন্টে এরকম পয়েন্ট তো দিতেই পারে। যেমন দেখ, 1 নম্বর পয়েন্ট তোর পরীক্ষায় আসতে পারে, যেটা আসতে পারে আমি বলছি, একেরটা আসতে পারে, 4-এরটা আসতে পারে পরীক্ষায়, কিন্তু 5-এরটা আমার মনে হচ্ছে না আসতে পারে। ঠিক আছে? যেটা আসতে পারে আমি বলে দিচ্ছি। এবার পড়বো কি বল? স্যার স্টক হয়ে গেছে, স্টক হয়ে, তারপর বলুন মেশিনারি, মেশিনের কোনো অ্যাডজাস্টমেন্ট ছিল? দেখ তো না। স্যার, মেশিনের কোনো ছিল? ছিল, হ্যাঁ ছিল। কত নম্বর পয়েন্ট বলতো মেশিন? 3। 3 নম্বর পয়েন্ট। হ্যাঁ, বলছে পেটেন্ট উইল বি কমপ্লিট রিটার্ন অফ অ্যান্ড মেশিনারি অ্যান্ড বিল্ডিং উইল বি ডেপ্রিসিয়েট বাই 8%, মানে মেশিন 8% কমে গেছে। তাহলে মেশিনের ভ্যালু 8% কমে গেছে। দেখ মেশিন ছিল কত? মেশিন, এই দেখ মেশিন 1.5 লাখ টাকা ছিল, 8% করলে কত হয়? 12,000 টাকা, বাদ দিয়ে 1,38,000 তাই হয়েছিল। সঙ্গে সঙ্গে রিভ্যালুয়েশন ডেবিটে লিখবো কত টাকা? মেশিন লিখবো 12,000 টাকা। ঠিক আছে, খুব সুন্দর করেছিস অঙ্ক। আচ্ছা, তারপর চলে যায় মেশিনের পর পেটেন্ট ছিল 30,000 টাকা। পেটেন্টের অ্যাডজাস্টমেন্ট কি বলেছে? পেটেন্ট কমপ্লিটলি রাইট অফ। তার মানে কি করেছিস? পেটেন্ট কমপ্লিট রাইট অফ, মানে ব্যালেন্স শিটে চলে যায় পেটেন্ট। এই দেখ, পেটেন্ট 30,000 টাকা ছিল, কমপ্লিট রাইট অফ, মানে পুরো নীল হবে ব্যালেন্স শিটে, পুরো বুঝেছিস? আর এটা রিভ্যালুয়েশন ডেবিটে চলে আসবে 30,000 টাকা। তাই করেছিলি? ভালো পয়েন্ট। তাহলে এখানে আমি আবার বলছি, এখানে কোন কোন পয়েন্ট আসতে পারে আমার কাছে যেটা মনে হলো, 1 নম্বর পয়েন্ট ঠিক আছে, আসার মতন পয়েন্ট। 3 নম্বর আসার মতন পয়েন্ট। 4 নম্বর আসার মতন পয়েন্ট। সবকটাই পয়েন্ট আসার মতন, পরীক্ষায় আসার মতন সোজা পয়েন্ট, কোনো সমস্যা নেই। আর কিছু ছিল এখানে? স্যার পেটেন্ট হয়ে গেছে। বিল্ডিং কত ছিল বল? 1 লাখ টাকা। বিল্ডিং বলেছিল কি? বিল্ডিং 8% ডেপ্রিসিয়েটেড। তাহলে 1 লাখ থেকে 8% বাদ দিলে, দেখ কত ছিল বিল্ডিং? 1 লাখ থেকে 8,000 বাদ দিলে 92,000 টাকা। ঠিক আছে, সব কটা করে দিলাম। এই 8,000 টাকা রিভ্যালুয়েশন ডেবিটে বসবে। ঠিক আছে, হয়ে গেল। সব পয়েন্ট তো হয়েই গেছে। তুই এবার দেখ, স্যার সব পয়েন্ট হয়ে গেছে। হ্যাঁ, আমিও তো বলছি সব পয়েন্ট হয়ে গেছে। গুডউইল কত? 3 লাখ টাকা। তাহলে টেবিল এন্ট্রি করতে হবে, এটা তো শেখাতে হবে টেবিল এন্ট্রি করে। জাস্ট একটু দেখিয়ে দিই টেবিল এন্ট্রি করেছে, স্টুডেন্ট করেছে টেবিল এন্ট্রি। দেখ, কালু, ভুলু, লালু। তাহলে কত ছিল বল? টাকাটা কত ছিল বল? 3 লাখ টাকা। তাহলে 3 লাখ টাকাটা ওল্ড রেশিওতে বেটে দিয়েছে, আর 3 লাখ টাকা নিউ রেশিওতে বেটেছে, কারণ লালু রিটায়ার করেছে। ঠিক আছে, এবার দেখ, কালু মাইনাস বেরিয়েছে, ভুলু মাইনাস বেরিয়েছে, আর লালু প্লাস বেরিয়েছে। ঠিক আছে, তাহলে এটা করে দিয়ে পোস্টিং করে দিয়েছে। এখানে কি হবে? লালু পাবে কত? লালু পাবে বল? লালু কত পাবে? 3 লাখ টাকা। 3 লাখ টাকা হয়েছিল, দেখতে একটু। 1,50,000 লালু পাবে, 1,50,000। ও ভেঙে ভেঙে করেছে। ঠিক আছে, ও ভেঙে ভেঙে করেছে। 1,20,000 আর 30 1,50,000। আর এখানে কালু দেবে 1,20,000 আর ভুলু দেবে 30। হয়ে গেল, হয়ে গেল। আচ্ছা, আর কি পয়েন্ট ছিল দেখি? নিউ ইস্যুর কাজটা করলাম, গুডউইল হয়ে গেল। এবার বলছে ব্যবসা থেকে রিটায়ার করে লালু, তাহলে ওকে ইমিডিয়েটলি ক্যাশ টাকা 40,000 টাকা দিয়ে দাও, আর বাকি টাকাটা লোন হয়ে যাবে। লালুকে ইমিডিয়েটলি ক্যাশ 40,000 টাকা দিয়ে দাও। এটা করিস, তাই তো? হ্যাঁ, লেখ, ওকে ইমিডিয়েটলি 40,000 টাকা ক্যাশ দিতে হবে। লালুকে ইমিডিয়েটলি 40,000 টাকা ক্যাশ দিতে হবে। একটু মাথায় রাখ অঙ্ক করার সময়। ক্যাশে ছিল কত? ক্যাশ কিন্তু আমি হাত দিইনি, মনে আছে তো? ক্যাশে হাত দিইনি, 50,000 টাকা ছিল। 50,000। তাহলে 50 ছিল, তুই অলরেডি ক্যাশ থেকে 40,000 টাকা বের করে দিচ্ছিস। 10,000 রইল কত? 10,000 টাকা। এটাই। ক্যাশে কিন্তু 10,000 টাকা আছে। এবার দেখি, ঠিক আছে না? ক্যাশে 10 নেই। এবার হিজ ড্রয়িংস, এখানে হিজ ড্রয়িংস আবার কি? হিজ ড্রয়িংস আপ টু দ্য রিটায়ারমেন্ট 6,000 টাকা। আচ্ছা,
যে পার্টনার বেরিয়ে গেছে তার ড্রয়িং ছিল 6,000 টাকা। তাহলে ওর লিখেছে ক্যাপিটাল অ্যাকাউন্টে ডেবিটে লালুর ঘরে লিখে টু ড্রয়িংস 6,000 টাকা লিখেছে, ঠিক আছে। সবসময় ড্রয়িংস না লিখে না ক্যাশ লেখাটা বেটার, কেন জানিস তো? তাহলে বুঝতে সুবিধা, ক্যাশ লিখে ব্যাকের ড্রয়িংস করলি 6,000 টাকা। তাহলে বল, এবার বল, তুই বল ক্যাশে কত পড়ে আছে? স্যার ক্যাশে আরো 6,000 টাকা কমে গেছে, একই না? হ্যাঁ। তো 10 থেকে 6 বাদ দিলে ক্যাশে কত টাকা হচ্ছে? 4,000 টাকা গেছে। তাহলে ব্যালেন্স শিটে চলে আয়, ব্যালেন্স শিটে ক্যাশ লেখ 4,000 টাকা লেখ, কৃষি লেখ ব্যালেন্স শিটে ক্যাশ লেখ 4,000 টাকা, বুঝতে পারলি? এখানে দেখিয়ে দে না, এখানে দেখিয়ে দে কি করে 4,000 টাকা বেরোলো, দেখিয়ে দে। সেখানে ভুল করেছিলি, কিছু কিছু ভুল আমি বলে দেবো কি কি ভুল করেছিলি। লিখিনি তো আমি। না, কি ভুল করেছিলি তোকে বলছি। এখানে কোথাও বলেনি অ্যামাউন্ট ব্রট ইন উইথ, তুই ওখানে ওই কাজটা করেছিস। না হলে সেটা আলাদা ব্যাপার, না হলেই ডেবিট এখানে বেশি। না আমি কি বলে, না হলেই তোকে অ্যান্সার আনার জন্য করতে হবে, এটা এটা তো কথা না, ঠিক আছে? তো এরকম বলতে হবে, লাইনটা না বললে হয় না কখনো। কত ছিল বলতো? 50,000 টাকা ছিল ক্যাশে, হুম। তার থেকে 40,000 টাকা মাইনাস 6,000 6,000 টাকা, 4,000 টাকা হয়ে গেল। দেখি আর কি পয়েন্ট ছিল, স্যার আর কি পয়েন্ট ছিল? আর তো কোনো পয়েন্ট চোখে পড়ছে না। লালু হয়ে গেছে, ড্রয়িংস হয়ে গেছে, সব হয়ে গেছে। এবার কাজ কি? মেলানো। তো অঙ্কটার মধ্যে কঠিন তো ব্যালেন্স ইন 3 ইকুয়াল ইনস্টলমেন্টস ওটা কিছু হবে না তো? না ওটা কি বলছে দেখ, লালু বলেছে দেখো আমার টাকা যতদিন না শোধ করতে পারবে আমি দোকানের বাইরে দাঁড়িয়ে ঘেউ ঘেউ করবো, মানে বুঝতে পারলি তো? ও বলেছে আমি ঘেউ ঘেউ করবো, মানে টাকা আমাকে দিতেই হবে। এবার ওর টাকাটা তুই দেরি করে শোধ করে তাহলে ও কি নেবে? তার উপর লালু কি নেবে? ইন্টারেস্ট নেবে। বলছো কোম্পানি বলেছে তোমার টাকাটা আমি ইনস্টলমেন্টে মিটিয়ে দেবো, সেটা 4টে ইনস্টলমেন্ট বলেছে, হয়তো আমি জানি, দেখছি পরে। 3 3টে ইনস্টলমেন্ট টাকা শোধ করবে, 3টে ইনস্টলমেন্ট পাটে পাটে দেবে। এর জন্য তোর কিছু করতে হবে না। এটা কখন করতে হতো? যদি বলতো লালু লোন অ্যাকাউন্ট খোলো, তখন কাজ হতো। যদি বলতো লালু লোন অ্যাকাউন্ট খুলতে, তখন কাজ হতো। এইগুলো তুই কলেজে উঠে তুই শিখতে পারবি, কলেজে উঠে শিখতে পারবি। লালু লোন অ্যাকাউন্ট খুলে দেখিয়ে দেবো, ঠিক আছে? আছে, ওখানেও করা আছে লালু লোন অ্যাকাউন্ট খোলা, ঠিক আছে? তো দেখ তাহলে কি করবো, মিলিয়ে দেবো এটা। একটু যোগটা হয়তো এখানে একটু ঠিক করে নি। 10 আর 30 40, 40 আর 12 52, 52 আর 60, 60 আর 6 66, 66,100 হচ্ছে টোটাল। 66,100 থেকে ওই বাদ দিলে 66,100 হচ্ছে। তাহলে এটাই হচ্ছে প্রফিট, ভাগ করে দিয়েছে, বেটে দিয়েছে। কত রেশিও ছিল বলতো? 2:3:5, 2:3:5। তাহলে ভাগ করে এটা বেরিয়ে গেছে। সেটাই আবার পার্টনার্স ক্যাপিটাল ডেবিটে বসিয়ে দিয়েছে, একদম ঠিক করেছে, সুন্দর করেছে, কোনো সমস্যা নেই। অঙ্ক মিলে গেছে, মানে অঙ্ক শেষ হয়ে গেছে। এবার জাস্ট মেলাবো। প্রথমে মেলাবো কাকে মেলাবো? যে রিটায়ার করছে তাকে মেলা, লালুকে মেলা। লালুর ক্রেডিট দিকটা যোগ করে কত হয়েছিল বল? এটা যোগ করেনি, আমি যোগ করছি, ঠিক আছে? লালুর ক্রেডিট থেকে যোগফল কত হচ্ছে দেখ, 1,50,000 আর 15, 1,65,000, 1,65,000 আর 1,50,000, 3,15,000 দেখ তো। তাহলে 3,15,000 লালু ক্রেডিট হচ্ছে। ডেবিট গুলো বাদ দে, 3,15,000 মধ্যে সরি 3,15,000 থেকে তোকে বাদ দিতে হবে 33,050 টাকা, মাইনাস করতে হবে 40 আর 6 46,000। কত পাবে এখনো লালু? তোর 2,35,950 বেরিয়েছিল। হুম। তাহলে এই টাকাটা ও এখনো পাবে। এটাই বেরিয়েছিল তো, হ্যাঁ কি না বলে দিবি? 2,00,000, নাহলে আমি চেক করবো না। 2,35,950, এই টাকাটা কি লোন হইবে? কি লিখবো? টু লালু। প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে ভাগ করবেন না? কোথায় ছিল? আমি ভাগ করি নাকি? আরে বলবি তো, আমি তো খেয়াল করিনি। আরে বলতে হবে না তোকে? হুম। ওটাই তো আমি বলছি প্রফিট অ্যান্ড লস বলছে ভাগ করা হয়নি, তাই তো? তাহলে এটা ভাগ করা হয়নি, বলতে হবে তো, আমি খেয়াল করিনি। প্রফিট অ্যান্ড লস ছিল 25,000 টাকা, তাহলে ভাগ করতে হবে। তাহলে কি হবে? এই 25,000 টাকা ভাগ করা হয়নি, লিখে নিচে লিখে দিচ্ছি টু প্রফিট অ্যান্ড লস, কারণ লস হলে কি হয়? পার্টনারদের টাকাটা দিতে হবে। 25,000 টাকা বলতে একজন ভাগ করে বলতে কত কত হয়েছিল? 5,000 5,000, 7,500, 12,500। তাহলে এটা তো আর এটা কেটে নিচে করিস, এটা উপর লিখবো কি? টু লালু লোন অ্যাকাউন্ট। কত টাকা হচ্ছে বলতো? 2,30,450। 12,500 বাদ দিলে 2,23,450। ঠিক আছে, এটা হয়ে যাবে ব্যালেন্স শিটের লাইব্রেরি সাইড। লেখ লালু লোন, লেখ লালু লালুস লোন 2,23,450। ঠিক আছে, সব শেষ। এবার মেলাবো। কাকে মেলাবো বল? কালুকে মেলা। কালুর ক্রেডিট দিকটা যোগ করে হচ্ছে 81,000 টাকা, ডেবিট থেকে বেশি হচ্ছে তো। হতে পারে না এমন কোনো কথা নেই, হতে পারে না, হতে পাইনি এতদিন, হতে পারে না। আজকে তুই ব্যবসা করছিস, তোর ফ্যামিলিতে খুব সমস্যা পড়েছে, ঠিক আছে? তো তাহলে তুই ব্যবসা যত টাকা দিই তার চেয়ে বেশি টাকা তুলতে পারিস না তুই ব্যবসা থেকে? অবশ্যই পারিস, এটা অ্যালাউ আছে, তুলতে পারিস।
তাহলে তুললে কি হবে? তখন ব্যালেন্সটা অপোজিট ব্যালেন্স হয়ে যাবে না? হতেই পারে, না হওয়ার কিছু নেই, হতে পারে, বারবার বলছি এটা সম্ভব, হতে পারে। 13,220 ডেবিটে, 1,20,000 ডেবিটে, আর 5,000, তিনটে যোগ করে কত হচ্ছে? 1,38,000। মানে ভাব, পেজটা এতটা কনফিউজিং দিয়েছে, স্টুডেন্টরা সবই ঠিক করলো, তবুও ভাববে যে পরীক্ষা হলে করতে করতে ভাববে আমি ঠিক করছি হ্যাঁ ওটাই কেন? তো। সবসময় তো ব্যালেন্স তো ডেবিটে হয়, কেইটা কেন হলো? তাই এটা ভাবতে পারে, বাট এটা হয়। এটা কখন জানতে পারবি? এটা দেখ, তুই যদি সিবিএসসি বোর্ড পড়তি বা আইএসসি বোর্ড পড়তি তাহলে তোকে কোনো সমস্যা ছিল না। কেন? ওদের একটা চ্যাপ্টার রিজলিউশন। রিজলিউশনে সবসময় নেগেটিভই হয়, এরকমই হয় রিজলিউশনে। রিজলিউশন মানে কি? রিজলিউশন মানে কি বল? কোম্পানি যখন বন্ধ হয়ে যায়, কখন বন্ধ হয়ে যায়? যখন কোম্পানি লসে রান করে, আর লসে রান কখন হবে? বুঝতেই পারছি লসে রান কখন হবে। আইডিয়া করতে পার, হ্যাঁ স্যার এরকম হতে পারে, যত টাকা ব্যবসায় ছিল তার চেয়ে বেশি টাকা তুলে নেয়। তো ওরকম হয়, রিজলিউশন হয়, এটা পসিবল, সম্ভব। ঠিক আছে? তুই তো পার্টনারশিপ, তোরা কি শিখলি? তোরা শিখলি অ্যাডমিশন, রিটায়ারমেন্ট দিয়ে দে। এরপরে কত আছে? এরপরে আছে তোর ডিসোলিউশন আছে, পিসমিল আছে। ঠিক আছে? তো আছে। গ্র্যাজুয়েশনে কি শিখবি? হ্যাঁ, হ্যাঁ। অ্যামালগামেশন আলাদা। অ্যামালগামেশন হচ্ছে কোম্পানি যদি কোম্পানি ধর তুই কোম্পানি চালাতে পারছিস না, কোম্পানি বন্ধ করে দিলি। ঠিক আছে? এবার অ্যামালগামেশন মানে দুটো কোম্পানি মিলে যখন নতুন একটা কোম্পানি তৈরি হয়। ঠিক আছে? আর আরেকটা হয় অ্যাবজর্পশন। আজকে তোর কোম্পানিকে অন্য একটা কোম্পানি কিনে নেয়। একে বলে অ্যাবজর্পশন। ঠিক আছে তো? আচ্ছা দেখ কত হচ্ছে? অনেক কিছু শিখবি আস্তে, আস্তে। সবে তো শুরু। সবে তো কমার্সে এন্ট্রি নিলি। শিখবি, অনেক কিছু শিখতে পারবি। অ্যাবসর্পশনে তো কম্বাইন হয়ে যায় না সব? তো সব জানতে পারবি, এখন এইসব জানার বিষয় না তোর। আচ্ছা যাই হোক, বাদ দে। কত হলো? 1,38,220 থেকে কত বাদ দেবো বল? 81,000 টাকা বাদ দেবো। কত হচ্ছে? 57,220। কেইট দিকে লিখবো, কালুর ঘরে কেইট দিকে লিখবো 57,220। এটাকে লিখবো পাই ব্যালেন্স সিটি, বুঝতে পারলি তো? যেটা তোর, না না না, ক্যাশ কেন লিখবো আমি? আমি ক্যাশ কেন লিখবো? আচ্ছা তুই যদি তোর কনসেপ্টটা ক্লিয়ার দূর করে দিচ্ছি, এখানে ক্যাশ লিখিস তাহলে তোর ব্যালেন্স দেখবি। তাহলে ব্যালেন্স কার থাকে না? যে ব্যবসা থেকে বেরিয়ে যায়। তো তোর ব্যবসা কি বেরিয়ে গেছে? তোর ব্যবসা তো আছে তো, তাহলে কেন আমি ব্যালেন্স শিটে লিখবো না? কনসেপ্ট বুঝবি, কনসেপ্ট বুঝবি। মানে কখনো পরীক্ষা হলেও যদি এরকম মাথায় তোর পরীক্ষা হলে এই কোশ্চেনটা আসতে হবে। ক্যাশ কখন লিখবি? যদি বলে, না বললে তুই কেন লিখবি? লিখতে পারিস না। আমি অনেকবার দেখছিলাম ও ক্যাশ লিখেছে, ছিল নাকি ক্যাশ উইথড্রন এরকম? মানে ওরকম থাকলে ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট থাকবে। না, না কিছুই বলেনি। তো আমি কেন লিখবো আমি? যেটা বলেনি কেন লিখবো? আর যদি আমি লিখেও ফেলি, মানলাম লিখে ফেললাম। তাহলে মনের মধ্যে কি কোশ্চেনটা আসবে না? কালু তো ব্যবসা থেকে রিটায়ার করেনি। তা ও যদি ব্যবসা থেকে রিটায়ার না করে তাহলে তো ও নিশ্চয়ই বিজনেস কন্টিনিউ করবে। তা বিজনেস কন্টিনিউ করলে ওর ক্যাপিটাল কি হয়? পজিটিভ হবে না নেগেটিভ হবে? হয় পজিটিভ হবে না নেগেটিভ হবে? হবে তো কিছু না কিছু একটা। তাহলে এটা কিন্তু ওর নেগেটিভ ব্যালেন্স হলো ক্যাপিটালে। মানে মানে কি জানিস? ও ব্যবসায় যত টাকা ওর যত পাওয়ার কথা তার চেয়ে বেশি তুলে নিয়েছে। এটার মানে হচ্ছে এটা দাঁড়ায়। এটার মানে এটা দাঁড়ায়। ঠিক আছে তো? হয়ে গেল 57,220। তাহলে এটা কি হবে? বলতে পারবি এটা কি আসবে? এটা কোথায় বলবে? কমন সেন্স খাটা। যখন ট্রু ব্যালেন্স সিটি হতো তো লাইবিলিটি সাইডে আসতো। আর এখানে বাই ব্যালেন্স সিটি এটা কোথায় আসবে? অ্যাসেটস। কেন? লজিকটা বোঝ, কেন অ্যাসেট আসে? লজিক বোঝ। এই ব্যালেন্স শিটটা কার করছি? পার্টনারের ব্যালেন্স শিট নাকি কোম্পানি ফার্মের ব্যালেন্স শিট? এই ব্যালেন্স শিটটা কার ব্যালেন্স শিট? ফার্মের ব্যালেন্স শিট নাকি পার্টনারের ব্যালেন্স শিট? বল দেখি। এই পার্টনারের ব্যালেন্স শিট। ফর্মের ব্যালেন্স। ফার্মের ব্যালেন্স শিট। এটা বিজনেসের খুলছিস। তুই তো দোকানের নাম করেছিস লোকনাথ এন্টারপ্রাইজ। লোকনাথ এন্টারপ্রাইজ ব্যালেন্স শিট। হুম। লোকনাথ এন্টারপ্রাইজের ব্যালেন্স শিট। কোনো ফার্মের কোনো পার্টনারের ব্যালেন্স শিট হয় নাকি? কোনো ওরকম হয় না। পার্টনারের ব্যালেন্স শিট কি করে? বুঝতে পারলি তো? তো এখন হচ্ছে এটা পার্টনার ব্যালেন্স শিট করছি না আমি। আমি এটা ফার্মের ব্যালেন্স শিট করছি। ঠিক আছে? তো ফার্মের ব্যালেন্স শিট। তার মানে এই টাকাটা 57,220 টাকা পাবে তো? কার কাছে? টাকার নাম কি ছিল? কালুর কাছে। কে পাবে কে? এই টাকাটা পাবে কে? বল দেখি। ফার্ম পাবে। আর ফার্ম পেলে ফার্মের অ্যাসেট না? আর এই টাকাটা কি যেখানে আমরা এতদিন লিখতাম ক্যাপিটাল লায়াবিলিটি লিখতাম, তখন কি ফার্ম দেবে? এই হলো লায়াবিলিটি। তো তোকে বেসিক জিনিস বলতে হচ্ছে না, এগুলো বেসিক মানে এগুলো 11 এর কনসেপ্ট শেখায়। 11 এর বাচ্চাদের এগুলো শেখাতে হয়। তো দেখ এখানে কি লিখবো? ক্যাপিটাল অ্যাসেট লিখবি ক্যাপিটাল। নামটা কি ছিল বল? এখানে নাম কি ছিল? কালু। কত লিখবো? 57,220 টাকা। আমি তো ক্লাস করে বসে নিয়েছি। হ্যাঁ, হ্যাঁ। আমি তো ক্লাস করে ওই তো বলছি গোজামিল হয়ে গেছে তখন বোধহয়। অনেক কিছু গোজামিল হয়েছে। তুই ক্যাশটার গোজামিল হয়েছে, ক্যাশের গোজামিল হয়েছে, আর এটার গোজামিল। মানে কি হয় বলতো? ডবল গোজামিল অঙ্ক মিলে গেছে। দুটো গোজামিলে অঙ্কটাই মিলিয়ে দিয়েছিস। আচ্ছা যাই হোক, হয়ে গেল এটা। এবার লাস্ট মেলাবো ভুলু। ভুলুর কেইট দিকে বেশি হচ্ছে। 1,25,000 আর 9, 1,34,000। অঙ্কটা কিন্তু হেভি অঙ্ক, মানে ভালো অঙ্ক ছিল। আমি তো বলতে পারি না কঠিন অঙ্ক, আমার কাছে কঠিন অঙ্ক বলে তো কিছু হয় না, সেটা আলাদা ব্যাপার। তো ঠিক আছে। তোদের লেভেলে হয়তো হার্ড লাগতে পারে, লাগলেও লাগতে পারে। এবং না
হার্ট লাগার জায়গা নেই, কিন্তু এই বলে ব্যালেন্স অ্যামাউন্টের জন্য হার্ট লাগাতে পারে। 1,34,000 থেকে 19,830 মাইনাস 30,000। না, আমি এই অঙ্কটা কেন বললাম, এই অঙ্কটা কি স্যার পরীক্ষায় দিতে পারে? আমি বললাম ডেটার্সের পয়েন্ট বাদ দিয়ে পয়েন্টটা দিতেই পারে। ধর তুই পরীক্ষায় এমন একটা রিটার্নমেন্ট 6 নম্বরে দিল, হুম। তুই জানিস টু ব্যালেন্স সিটি হবে, ব্যাপারটা বেরিয়ে যাবে। কিন্তু বাই ব্যালেন্স, কিন্তু অ্যাকচুয়ালি অ্যামাউন্টটাই এমন দিয়েছি যে অপোজিট সাইডে হচ্ছে, তখন তুই পরীক্ষার কনফিউশনে পড়ে গেলি হবে কি হবে না, তো তুই জেনে গেলি কিন্তু হয়, জেনে গেলি এটা দিতে তো পারি, অ্যামাউন্টটা চেঞ্জ হতে পারে। কি বললাম বুঝতে পারলি? মাথায় রাখবি কিন্তু এটা হতে পারে। 84,170 কি লিখবে এখানে? ট্রু ব্যালেন্স সিডি 84,170 ভুল। তোমার এই অঙ্কটা সত্যি বলছি আমার খুব ভালো লাগছে, মানে একটা জিনিস শেখাতে পারলাম যে তুই পরীক্ষা হলে রিটায়ারমেন্ট করতে যখন করছিস তখন এরকম পয়েন্ট বেরোতে পারে, এটা জেনে রাখবি। জায়গায় সিডি বসবো। হ্যাঁ, এক জায়গায় ট্রু ব্যালেন্স সিডি, ওইদিকে বাই ব্যালেন্স সিডি। না, এদিকেও তো বাই ব্যালেন্স সিডি বলেই বসিয়েছি। হ্যাঁ, তো না বসার কি আছে, এটা বাই ব্যালেন্স সিডি, এখানে ট্রু ব্যালেন্স সিডি। ক্যাপিটালে কত? কালুর কোনো ব্যালেন্স নেই, ভুলুর কত বেরোলো? 84,170। টোটাল কর। আরে না বসার কি আছে? ভুলুর কাছে, ভুলুটা কে? ভুলু কোন দিক বলছে? ভুলু লাইবিলিটি, মানে ভুলু কোম্পানির কাছে টাকা পাবে, মানে ফার্মের কাছে টাকা পাবে, আর কালুর কাছে ফার্ম পাবে। হতেই পারে, না হওয়ার কি আছে? তাহলে যোগ কর। 84,170 যোগ 55,000 যোগ 10,000 যোগ 223,450 372,620 372,620 কি? দাঁড়া না, 1,38,000, এটা কি 1,38,000 ছিল তো? 1,38,000 92,000 34,000 39,900 4,000 57,220 কত হচ্ছে? 3,65,120। 12,000 টাকা কি ছিল কোন আইটেম? কোন আইটেম কি মিস গেছে? আনসার কি দিয়েছে বন্ধু? লোন অ্যাকাউন্ট দিয়ে 2,24,000 করে দিয়েছি। তাহলে লোন অ্যাকাউন্টে দিয়েছি 2,24,450। 3,450। সে একটা জিনিস তো করেনি। কি রিজার্ভ রিজার্ভ করলাম তো? করা হয়েছে 6, 9, 15 করলাম। করা ছিল ওই সাইডে ছিল যে বাদিক মেধাবী, বাদিক আমি করিনি, আচ্ছা, এটা কত হলো এখানে? আরেকবার দেখে নে, লালুর ব্যালেন্সটা ঠিক আছে? তোর খাতাটা একটু রাখ দেখি, দেখে নিচ্ছি তাহলে হচ্ছে। লালুস লোন অ্যাকাউন্ট গুলো 24,450 কত? 2 লাখ? 24,450 ওরে দেখছি 1,50,000 আর 15, 1,65,000, 1,65,000 আর হচ্ছে 1,50,000 কত হচ্ছে? ঠিক করেছিলাম 1,65,000, 1,50,000 3,15,000। 3,15,000 থেকে ওখানে 33,050 বেরিয়েছিল। আচ্ছা, 6,000 টাকা ড্রয়িংস বেরিয়েছিল, 12,500 বেরিয়েছিল, 40,000 বেরিয়েছিল। দেখে নি, 3,15,000 থেকে যদি আমরা 33,050 বাদ দিই, 6,000 বাদ দিই, 40,000 বাদ দিই, 12,500 বাদ দিই, 2,23,450, ওদের বেরিয়েছে 2,24,450। ঠিক আছে, এটা অব্দি ঠিক আছে, কোনো সমস্যা নেই। 2,24,000 দিয়ে তো মিলছে আছে। তো 2,23,450, হ্যাঁ সে ঠিক আছে, 2,23,000। তো দু সাইড ট্যালি হচ্ছে? আমার তাহলে কোনো গন্ডগোল হলো? এটা বি লোন 76,670, বি লোন মানে হচ্ছে লালুর লোন 2,23,450। ঠিক আছে, এটা ঠিক আছে। ভুলু কত বেরিয়েছিল? ভুলু তুই হিসেবে ভুলু 76,670। আমার কি ভুলুর অ্যামাউন্টটা ভুল আছে? দেখি তো, 1,25,000 না 1,34,000? 1,34,000 মাইনাস 19,830 মাইনাস 30,000
মাইনাস 7,500। ও এই জন্য মিলে গেছে। আরে বিয়োগটা ভুল হয়েছে, 76 আর 670। হ্যাঁ ঠিক আছে, 76 আর 670। তাহলে এখানে লিখবো 76 আর 670, মিলে গেছে এবার। হ্যাঁ মিলে গেছে। 76 আর 670 মানে বেরিয়ে মিলে গেছে। যোগ 55,000 যোগ 10,000 যোগ 2,23,450 কত হচ্ছে? 3,65,120 মিলে গেছে। এই যে বল মিলে গেছে, তো বল মিলে গেছে, মিলে গেছে 3,65,120 মিলে গেছে। ম্যাথস বলেছে ক্যালকুলেশন ক্যালকুলেশন আচ্ছা হয়ে গেল তাহলে এটা। তাহলে এই পেজের অঙ্ক হয়ে গেল রিটায়ারমেন্ট, ঠিক আছে। ঠিকই করলাম বল, লাস্টের দিকে একটা একটা করে করলাম। এবার চলে আসি আমরা, এবার আমরা শেয়ারের অঙ্কটা করি, ঠিক আছে। শেয়ারের অঙ্কটা, ক্রিপ্টনের অঙ্কটা সবাই করেছিস অঙ্কটা, খুব সুন্দর অঙ্ক তোরা করেছিস। আমি তোদের অঙ্কটা চেক করেছি। কারোর অঙ্ক ওই তোর অ্যালটমেন্টেই ভুল হতে পারে, আর ভুলের জায়গা নেই, অঙ্কে কোনো ভুলের জায়গা নেই। একদম সোজা না কঠিন দেখ, আমি বলবো পোড়াটা দিয়েছে, এটা স্পেশাল ক্যাটাগরি, পোড়াটা দিয়েছে। যার আসে তার কাছে সোজা, যার আসে না তার কাছে কঠিন, ঠিক আছে। আমি বললাম যার আসে তার কাছে সোজা, যার আসে না তার কাছে কঠিন, ঠিক আছে। তো দেখ, ক্রিপ্টন লিমিটেড ইনভাইটেড অ্যাপ্লিকেশন, কোম্পানি 2 লাখ শেয়ার বেচতে চায়, 10 টাকা দামের শেয়ার, 2 টাকা প্রিমিয়াম, মানে 12 টাকা। অ্যাপ্লিকেশনে 2 টাকা, অ্যালটমেন্টে 5 টাকা, যার মধ্যে প্রিমিয়াম আছে। ফার্স্ট কলে 2 টাকা, ফাইনাল কলে 3 টাকা। তো কতগুলো ফর্ম জমা পড়েছে? 3 লাখটা ফর্ম জমা পড়েছে। তাহলে কোম্পানি 60,000টা ফর্ম রিজেক্ট করে দেবে, তাহলে বাকি রইল 40,000টা ফর্ম, এটা পোড়াটা করবে, পোড়াটা অ্যালটমেন্ট। তাহলে কে করেছে দেখি অঙ্কটা, লাস্টের পরে এটা নিচে এই যে সে করেছে এই অঙ্কটা, কোথায় গেল? ওয়ার্কিংসটা পাঠাসি না? না আচ্ছা ঠিক আছে ঠিক আছে চ। পাঠাবো? না পাঠানো আচ্ছা বেশ। না, তুই পাঠাসনি, ঠিক আছে পাঠাসনি, ঠিক আছে। অঙ্কটা করবো না, জাস্ট আমি একটু ওয়ার্কিংসটা করবো, বুঝিস তো, ওয়ার্কিংসটা করবো। শোন, কোম্পানির নাম কি? ক্রিপ্টন। কোম্পানির নাম ক্রিপ্টন লিমিটেড। আমি জার্নাল নিয়েও খুব একটা ডিসকাশন করে দিচ্ছি না, কারণ হচ্ছে আমি শুধু যেই জায়গাটা ভুল হতে পারে সেই জায়গাটাই বলে দিচ্ছি। ক্রিপ্টন লিমিটেড, হ্যাঁ বল। ঠিক আছে, বোঝা যাচ্ছে, সুন্দর। অ্যাপ্লাই, কতগুলো ফর্ম জমা পড়েছে বল? 3 লাখ টাকা, কি না বলিস কিন্তু। আর কোম্পানি কতগুলো শেয়ার বেচতে চায়? 2 লাখটা। কি শিখিয়েছিলাম? এটাকে বলা হয় স্যার ওভার সাবস্ক্রিপশন, এটাকে বলা হয় ওভার সাবস্ক্রিপশন। কত ওভার সাবস্ক্রিপশন? 1 লাখ। এই যে ওভার সাবস্ক্রিপশন 1 লাখ, এটা দুটো হতে পারে, রিফান্ডও হতে পারে, আবার রিফান্ডও হতে পারে, আবার অ্যাডজাস্টও হতে পারে। রিফান্ড কত বলেছিল বল? বলে দিয়েছিল, ডাইরেক্ট বলেছে 60,000 রিফান্ড। অ্যাডজাস্ট কার সঙ্গে করি? পোড়াটা, মানে তোর অ্যালটমেন্টের সঙ্গে 40,000, ঠিক আছে। লিখে দিই বাবা, তোরা বলি বুঝতে পারবো। অ্যালটমেন্টের সাথে অ্যাডজাস্ট হলো 40,000। এবার এখানে কি লিখতাম? এখানে লিখতাম ক্যাপিটাল প্লাস প্রিমিয়াম। বল আমাকে বল, তাড়াতাড়ি হবে। অ্যাপ্লিকেশন কত রেট বলেছিল? 2 টাকা। অ্যালটমেন্ট কত বলেছিল? 3 প্লাস 2 5 টাকা। ফার্স্ট কল 2 টাকা, ফাইনাল কল 2 3 5, 5 2 7 আর 3 10, 10 প্লাস 2 ইকুয়াল টু 12। এটা ভদ্রলোক বলেছিল, দুজন বলেছে, তাই তো? আচ্ছা ঠিক আছে, চলো। বলছে রাম, একজন ভদ্রলোক ছিল রাম, আর একজন ভদ্রলোক কে ছিল? সুপর্ণা, ঠিক আছে। রাম আর একটা ছিল সুপর্ণা, ঠিক আছে। তো তাই তো বলেছি সুপর্ণা, হ্যাঁ ওইদিকে এনে আছে। রাম অ্যাপ্লাই, খুব সুন্দর কথা বলেছে দেখ, রাম অ্যাপ্লাই বলেছে, এটা তো দেখছি রাম অ্যাপ্লাই। আর সুপর্ণা কি বলেছে? অ্যালট। তাহলে সুপর্ণা অ্যালটেড, তাহলে সুপর্ণা কত? 5,000। বলবি হ্যাঁ পয়েন্টগুলো। এক মিনিট, রাম, এটা হচ্ছে সুপর্ণা। তো বল দেখি ভাই, সুপর্ণা কতগুলো বলেছিল? 5,000। সুপর্ণা কত বলেছিল? 5,000 অ্যালট। আমি কিন্তু এখানে অ্যালটে লিখবো, কিন্তু রাম 9,600 বলে লিখবো না। এবার লিখবো, এখানে নিচে লিখবো অ্যালটেড শেয়ারস অফ রাম। কি লিখলাম? অ্যালটেড শেয়ারস অফ রাম, রামের অ্যালটেড শেয়ারস। কি লিখলাম এখানে? রামের অ্যালটেড শেয়ারস। কত? নিয়ম কি জানিস তোরা? বাদিকে লিখবো অ্যালট, সরি
বাঁদিকে লিখবো অ্যাপ্লাই। কেন কেন স্যার বাঁদিকে অ্যাপ্লাই লিখলেন, অ্যালট লিখলেন না? সিম্পল ব্যাপার, তোকে কোশ্চেনে অ্যাপ্লাই বলে দিয়েছে, ঠিক আছে? তো তাই অ্যাপ্লাই বাঁদিকে লিখলাম, তাহলে ঐকিক নিয়ম করতে সুবিধা হবে। অ্যাপ্লাই কত লিখবো, কে বলতে পারবি, কে বলতে পারবি বল দেখি, অ্যাপ্লাই কত লিখবো বল? 2,40,000 2,40,000, তাই তো? 3 লাখ থেকে 60 বাদ দিলে অ্যাপ্লাই লিখবো 2,40,000। তাহলে স্যার অ্যাপ্লাই তো 3 লাখ ছিল, 2,40,000 কেন লিখলেন? দেখ যতগুলো অ্যাপ্লাই থাকে তার থেকে রিফান্ড হয়ে যাবে, বেরিয়ে গেছে তো, ওটা কাটবে। 2,40,000 আর এটা 2 লাখ, এটা করিস শেষ সেই জায়গাটায়। আর কতগুলো অ্যাপ্লাই হয়েছিল? 9,600, তাহলে বেরিয়ে গেল। ঐকিক নিয়ম করলাম, 2 লাখ বাই 2,40,000 ইন্টু 9,600, 8,000 টাকা। তাহলে এখানটা লিখবো 8,000, এখানে লিখবো কত? 8,000, এখানে লিখে দেবো 8,000, বুঝতে পারলি? এখানে লিখবো 8,000। এবার বল রাম ফেল করেছিল কোথায়? অঙ্কটা কিন্তু খুব একটা টাফ হতো না যদি এখানে কলে বলে দিত, তাহলে কোনো টাফ হতো না। অ্যালটমেন্টে আচ্ছা সাপোজ ধর আমি তোকে একটা জিনিস শিখিয়ে দিই, কিছু কিছু জিনিস ধর পরীক্ষায় ধর দিল না এরকম অঙ্ক, কঠিন দিল না, কিন্তু কোশ্চেন ঘুরিয়ে তো দিতে পারে। ও ধর কোশ্চেন বললো কলে ফেল করেছে, কোশ্চেন তোকে বলে দিল কলে ফেল করেছে, তাহলেও কিন্তু তোকে এটা বের করতে হবে, তাহলেও কিন্তু এটা বের করতে হবে, যে অ্যাপ্লাই বলে দেয়, এটা Apply মাথায় রাখবি, এটা বলেছে। মাথায় রাখবি। এইগুলো কিন্তু তোকে মাথায় রাখতে হবে, কিছু কিছু জিনিস ভুলের জায়গাগুলো বলেছি, কথা কথা ভুল হতে পারে। আচ্ছা, অ্যালটমেন্টে ফেল করেছে রাম, অ্যালটমেন্টে ফেল করেছে। আর সুপর্ণা কোথায় ফেল করেছে? কম। কল, মানে দুটো কলে ফেল করেছে, ব্যাস এই সুন্দর করে গেল, ক্রসিং করে দিলাম না, বেশ। আর তো কিছু নেই, শুধু আমি তোকে বলে দিই, রামের কলসিন এরিয়াটা বের করছি, কলসিন এরিয়া এখানে বের করে দিচ্ছি সব একটা একটা করে, কলসিন এরিয়া কার বের করছি বল? প্রথমে রামের বের করে দেবো, তারপর সুপর্ণা বের করবো, কোনো ব্যাপার, ইজি জিনিস। রামেরটা বের করবো কি করে, কলসিন এরিয়া, তুই বুঝতেই পারছিস কি করে বের করবো। রামেরটা বের করছি, তাই তো? কি লিখবো? অ্যালটমেন্ট মানি, অ্যালটমেন্ট মানি। দেখ রাম কতগুলো শেয়ার টাকা দিতে পারি? স্যার 8,000টা শেয়ার দিতে পারিনি, অ্যালটমেন্ট 5 টাকা করে, তাহলে 8,000 ইন্টু 5 40,000 টাকা, তাই তো? 8,000 ইন্টু 5 কত টাকা দিতে পারিনি ও? রাম 40,000 টাকা দিতে পারিনি, ঠিক আছে স্যার। এইবার অ্যাডভান্সের প্রশ্ন উঠবে, কারণ তুই নিজেই বুঝতে পারছিস, কারণ রাম কোম্পানির কাছে চেয়েছিল কতগুলো শেয়ার? স্যার রাম চেয়েছিল 9,600টা শেয়ার, কিন্তু ওকে দিয়েছিল কতগুলো শেয়ার? তাহলে কমন সেন্স তো জানিস, এটা বলতে হবে না, ক্লাসে করেছি বহুবার, ঠিক আছে? তো রাম কোম্পানির কাছে 9,600টা শেয়ার চেয়েছিল, ওকে কোম্পানি 8,000টা শেয়ার দিয়েছিল, তাহলে ও যখন শেয়ার চেয়েছিল তো ফর্ম ফিল আপ করেছিল, কতগুলো শেয়ার ফর্ম ফিল আপ করেছিল? 1,600 ফর্ম ফিল আপ করেনি, ও 9,600 ফর্ম ফিল আপ করেছিল। 9,600, বেশি এক্সাইটেড হয়ে অ্যান্সার দিচ্ছিস, শোন, 9,600টা শেয়ারের ফর্ম ফিল আপ করেছিল, কিন্তু ওকে শেয়ার দিয়েছিল 8,000টা শেয়ার, তাহলে ও কতগুলো ফর্মের টাকা এক্সট্রা দিয়ে দিয়েছিল? 1,600, সেইটাই অ্যাডজাস্টমেন্ট করবো। এখানে কি লিখবো? এক্সেস অ্যাপ্লিকেশন, মানে এখানে অ্যাডভান্স লিখবো, এখানে লিখে দিলাম এক্সেস অ্যাপ্লিকেশন, 9,600 মাইনাস 8,000, কতগুলো ফর্মের টাকা এক্সট্রা দিয়েছি? 1,600। এটাই কত সব মানে বিভিন্ন বইতে, অনেকে তো বই দেখে করায় অঙ্ক, বইতে এটা এই আমি এইভাবে করছি, তুই বই দেখিস, বইতে এইভাবে করেনি, বইতে কি পয়েন্ট মানে একটা শেয়ারে কত কি এরকম বের করেছে, এটা সবচেয়ে সোজা, মানে একদম নর্মাল তুই কনসেপ্ট যেটা বলতে চাইছিস, তোর কনসেপ্টটাই আমি তোকে শেখাচ্ছি, এটা সবচেয়ে ইজিয়েস্ট প্রসেস। 1,600 হলো তো, কত হলো বল? কতটা, কতগুলো এক্সট্রা হলো বল? কতগুলো তুই ফর্মেটটা অ্যাপ্লিকেশন সময় কতগুলো শেয়ারটাকে এক্সট্রা দিয়েছিলি? 1,600টা। অ্যাপ্লিকেশন কত করেছিল? অনেকে জিজ্ঞেস করে স্যার এই 1,600 কত দিয়ে গুণ করবে? অ্যাপ্লিকেশন দিয়ে গুণ করুন, অ্যালটমেন্ট। তুই টাকা দিয়েছিলি কোথায়? অ্যাপ্লিকেশন, তো অ্যাপ্লিকেশন দিয়ে গুণ করবি। অ্যাপ্লিকেশন কত করেছিল? 2 টাকা। 1,600 ইন্টু 2 32। এই তো মানে আমাদের কলেজে এটাই আসে, কলেজে এটাই আসে, এই অঙ্কটাই আসে, মানে এই ধরনের প্যাটার্নই আসে কলেজে। তাহলে 40,000 থেকে 3200 বাদ দিয়ে কত হচ্ছে? 36,800 আচ্ছা তোর খাতায় আমি লিখে দিই যে কলসিনে কত লিখেছিলাম, দেখ তো তোর খাতায় অঙ্কটা লিখে দিলাম। 44,160। এটা ঠিক আমাদের এটা কি? এই 36,800, 36,800 হচ্ছে। আর এমনি কি পেজের অ্যান্সার দিয়েছে কিছু? হ্যাঁ এটাই আছে অ্যান্সার কত দিয়েছে? এটাই আছে 36,800, ঠিক আছে তো? তাহলে তো আর কি, হ্যাঁ 36,800 লিখে দিই। এটা বলে দিলাম তো, এটা বলে দিলাম, এটাই তো হবে, আর তো কিছু চেঞ্জ করা যাচ্ছে না। এবার কি করব? রাম হলো, রাম হলো তো, এবার করব সুপর্ণা।
ও ফেল করেনি তো। না না ওরকম না, কল সিনিয়র এটা করলাম, এটা রামের করলাম, আচ্ছা আচ্ছা। রামের করলাম, এটা কোন স্টেজে? অ্যালটমেন্ট স্টেজ করলাম, এটা অ্যালটমেন্ট স্টেজ করলাম। এরকম লিখে লাভ নেই, তোর কনফিউজ হয়ে যাবে, বুঝিস তো? এটা কনফিউজ হয়ে যাবে, এটা কনফিউজ হয়ে যাবে, দরকার মেন অঙ্কে দিই বলি, এটা কনফিউজ হয়ে যাবে তোর বললে, কারণ ওইভাবে তো করাইনি। এই পেজটা না, এই যে এই পেজটা। এবার প্রথম একটা করে বলে এন্ট্রি করেছে, প্রথম জার্নাল থেকে শেখাতে হবে না, ব্যাংক টু শেয়ার অ্যাপ্লিকেশন 6 লাখ টাকা, শেয়ার অ্যাপ্লিকেশন টু শেয়ার ক্যাপিটাল, শেয়ার ক্যাপিটাল কত হবে? 2 লাখ টা শেয়ার দিচ্ছে, এখানে লিখবি 2 লাখ ইন্টু 2 4 লাখ টাকা। অ্যালটমেন্টে কত হবে? কতগুলো অ্যালটমেন্ট অ্যাডজাস্ট হয়ে 40,000, তাই তো? 40,000 ইন্টু 2 80,000 টাকা, ব্যাংকে হবে কত? 60,000 ইন্টু 2 1,20,000। এবার শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট কত হবে? কতগুলো শেয়ার? 2 লাখ টা শেয়ার 5 টাকা করে। ক্যাপিটালে হবে কত? 2 লাখ টা শেয়ার 3 টাকা করে 6 লাখ, আর প্রিমিয়ামে 2 টাকা করে 4 লাখ। এবার আমার 10 লাখ টাকার মধ্যে অলরেডি 80,000 টাকা পেয়ে গেছে, এখন 9,20,000 টাকা হবে অ্যালটমেন্টে। আর এখানে কি হবে? কল সিনিয়র কত হবে? এই মাত্র বের করলাম, কত বল? 36,800। 36,800 বাদ দে, 8,83,200 হয়ে গেল। এবার ফার্স্ট কলের টাকা ডিউ করবো, ফার্স্ট কল টু শেয়ার ক্যাপিটাল, এটাই হবে 4 লাখ, 2 লাখ ইন্টু 2 4 লাখ। এবার ফার্স্ট কলে কে ফেল করে? সুপর্ণা তো ফেল করেইছে। সুপর্ণা কতগুলো শেয়ার ছিল স্যার? 5,000। আর রামের কতগুলো শেয়ার ছিল? 8,000। তা 5 আর 8, 13,000 টাকা। তাহলে 5 আর 8 কত হলো? 13,000। 13,000 এর সঙ্গে কত দ্বিগুণ করবো? ফার্স্ট কল কত করে ছিল? 2 টাকা, তাহলে 26,000। ওখানে 26,000 দিয়ে বুঝতে স্যার, তাহলে কত হচ্ছে? 4 লাখ থেকে 26,000 বাদ দিলে কত হচ্ছে? 3,14,000। ঠিক আছে তো? তাহলে ফাইনাল কল শেয়ার ফাইনাল কল অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল, এটা 6 লাখ টাকা হচ্ছে। এবার এখানে তো সেম টাকাই, মানে টাকাটা সেম হবে কিনা পরে কথা। 13,000 টা শেয়ার, ফাইনাল কলের রেট কত করেছিল? 3 টাকা, তাহলে এটা 39,000 টাকা, তাই তো? বইতে অ্যান্সার 39,000 টাকা দিয়েছে। কল সিনিয়র 39,000 টাকা, তাহলে 6 লাখ থেকে 39,000 টাকা বাদ দিলে কত হচ্ছে? 5,61,000। 5,61,000। হয়ে গেল নম্বর। ঠিক আছে তো? ঠিক করে নিয়েছি ওটা? ওটাও তুই বুঝিস নি, অ্যাপ্লাই বলেছে না, ওই জন্য গন্ডগোল করে দিচ্ছিস। স্যার বলছিলাম যে ফাইনাল কলে যদি অ্যাপ্লাই বলতো তাহলে কি হতো? অ্যাপ্লাই না বললে, অ্যাপ্লাই বললে অ্যালট বের করে নিতে হতো। যে কোনো এটা বের করে হ্যাঁ, অ্যাপ্লাই বললেই অ্যালট করবি, তো ভাবতে হবে না তোকে কিছু। তো হয়ে গেল এটা। এবার হচ্ছে ডেথের অঙ্কটা, ডেথ করেছে, ডেথের অঙ্কটা বলে দিচ্ছি চ। কিছু নেই ডেথের অঙ্কটা, ও ঋষি খুব সুন্দর করে করেছে দেখলাম। আচ্ছা দেখ শোন, লালটু, পল্টু, বিল্টু, আসতে তিনজন মিলে, তিনজন মিলে বিজনেস করে, পার্টনারশিপ বিজনেস। ও বিজনেস থেকে কে মারা গেছে? ডেথ হয়েছে কে? পল্টু। পল্টু মারা গেছে, কয় মারা গেছে? 1 আগস্ট। তাহলে ক মাস বিজনেস কন্টিনিউ করেছে? 4, 5, 6, 7, 4 মাস বিজনেসটাকে কন্টিনিউ করেছে। আমরা দেখে নিই, এখানে জেনারেল রিজার্ভ আছে 42,000 টাকা, এই টাকাটা পল্টু পাবে, মানে ওর শেয়ারটা পাবে। ঠিক আছে, এখানে পল্টুর ক্যাপিটাল 48,000 টাকা, এই টাকাটা পাবে। এখানে দেখ, এই যে প্রফিট অ্যান্ড লস ছিল, মানে লস, তাহলে লসটা বিয়ার করতে হবে। কতটা বিয়ার করবে? ওর পোর্শনটা, 10,800 এর মধ্যে ওর পোর্শন কোনটা? যেই পোর্শনটা সেটা বিয়ার করবে। ঠিক আছে তো? আচ্ছা, এইগুলো তো 4 মাস কিছু হবে না, এখানে 4 মাসের কোনো গল্প নেই। এইগুলো ব্যালেন্স শিট থেকে যে আইটেম তুলবি, ওখানে কোনো 4 মাসের গল্প হবে না। অ্যাডজাস্টমেন্ট থেকে যেগুলো তুলবি, ওটা 4 মাসের গল্প হবে। এবার দেখ গুডউইল, গুডউইল কত বলেছে তোকে? গুডউইল দেখ, গুডউইল বলেছে, ও করে দিয়েছে। এই ক বছরের গুডউইল বলেছে দেখ তো? প্রফিট ফর দ্য ইয়ার এন্ডিং 31/3/21, 31/3/22, 36,400 আর 32,000 টাকা। কত রাখবেন দেখি?
গুডউইলটা কি করেছিস তুই দেখি? -10,000। হ্যাঁ। এটাই করেছিস তুই? হ্যাঁ। 3 বছরের প্রফিট বলে দিই যে 3 বছরের প্রফিট হবে। 3 বছরের প্রফিট আমার 2 বছর প্রফিট দিয়েছে আর এই তার আরেক বছর প্রফিট মানে এই 10,800। ঠিক আছে? প্রফিটটাকে ভাগ করবি 3 দিয়ে ভাগ করবি এভারেজ প্রফিট হয়ে যাবে। তার সাথে 2.5 দিয়ে গুণ করে দিবি হয়ে যাবে গুডউইল। ঠিক আছে? যে গুডউইলটা বেরোবে তাকে দেখি ও তো করেছে তাহলে ওর পেজটা খুলি। কোথায় লাস্টে নাকি সবার ফার্স্টে ছিল গুডউইলটা? এই যে এই দেখ একটা একটা করে বলি ও করেছে গুডউইলের এন্ট্রিটা বলি গুডউইল ও করেছে ক্যালকুলেশন অফ গুডউইল করেছে ঠিক আছে অ্যাভারেজ প্রফিট বের করেছে অ্যাভারেজ প্রফিট কি করে প্রথম 2 বছর প্রফিট তারপরের বছর লস ঠিক আছে 3 দিয়ে ভাগ করলো অ্যাভারেজ প্রফিট এত হলো গুডউইল কত হবে ওই 19,200 কে 2.5 দিয়ে গুণ করে 48,000 টাকা হয়ে গেল গুডউইল এই গুডউইল 48,000 টাকা সবার তার মধ্যে ওর কত যে মারা গেছে দেখ তো যে মারা গেছে তার শেয়ার কত ছিল শেয়ারগুলো কত ছিল 3:2:1 মানে 2/6 এই দেখ লিখেছি 2/6 কত 16,000 টাকা হয়ে গেল সুন্দরভাবে হয়ে গেল 16,000 টাকা এত লিখতে হবে না 16,000 টাকা এটা না লিখ আচ্ছা শোন একেরটা হয়ে গেল এন্ট্রি স্যালারি 2,500 টাকা করে 4 মাস পাবে 10,000 টাকা ইন্টারেস্ট অন ক্যাপিটাল 5% যেটা ক্যাপিটাল ছিল তার উপর 5% ইন্টু 4/12 হবে শেয়ার ইন প্রফিট অফ দ্য ফার্ম আপ টু দ্য ডেট অফ ডেথ অন দ্য বেসিস অফ লাস্ট ইয়ার প্রফিটের উপর বেস করে হবে এটা বলে দিচ্ছি লাস্ট এটা লস এটা দেখে নিচ্ছি আমরা হি হ্যাড উইথড্র 10,000 টাকা ঠিক আছে ব্যবসা থেকে 10,000 টাকা তুলেছে ঠিক আছে করবো আর ইন্টারেস্ট অন ড্রয়িংস ক্যালকুলেট করা হয়েছে 600 টাকা প্রিপেয়ার পোল্টুস এক্সিকিউটার্স অ্যাকাউন্ট ইহো কি করেছে ওপেনিং ব্যালেন্স 48,000 টাকা লিখেছে জেনারেল রিজার্ভ 14,000 টাকা এগুলো সব বুঝতে পারলি 14,000 টাকা কি করে হয়েছে ও নিচে ওয়ার্কিংস করেছে এই যে নিচে ওয়ার্কিং সব করা আছে এই যে রিজার্ভ 14,000 টাকা কি করে হলো ঠিক আছে আর পোল্টুর লস কত 3,600 সেটা কিন্তু ডেবিটে হবে লসটা কিন্তু ডেবিটে হবে যেটা আমরা শিখেছি লস ডেবিটে করেছে 3,600 টাকা ডেবিটে ঠিক আছে তো আচ্ছা তারপর কি হচ্ছে এই যে ও লিখে যে বেকার খাটনি খেটেছে এটা দরকারই ছিল না এত আমার ভাবতেই হবে না কারণ গুডউইলটা কত বেরোলো বল গুডউইল 16,000 টাকা তো আরে এই গুডউইল টাকাটা পাবে তো কে পাবে যে মারা গেছে সে পাবে ও তো 16,000 টাকাই পাবে আর আমার দরকার কি দেখানো ডাইরেক্ট 16,000 টাকা লিখে দিই ডাইরেক্ট 16,000 টাকা লিখে দিই আমার কোনো ঝামেলা নেই আমি যদি ডাইরেক্ট লিখি কি লিখবো কারণ টাকাটা দেবে কার লালটু আর বিল্টু লিখবো বাই লালটু অ্যান্ড বিল্টু এখানে লিখবো বাই লালটু অ্যান্ড বিল্টু ক্যাপিটাল বলে 16,000 একবার লিখে দে বুঝতে পারলি তুই যেতে তোর ওইগুলো করার দরকার নেই কারণ তুই বোঝার চেষ্টা কর কেন দরকার নেই যদি তোকে 3টে পার্টনার অ্যাকাউন্ট খুলতে বলে তখন তুই কর একটা খুলতে বলে যদি তোর খাটনি কমে গেল ঠিক আছে তো স্যালারি এখানে দেখাবো 2,500 ইন্টু 4 করেছে নিচে করে দেখিয়েছে 10,000 টাকা ইন্টারেস্ট অন ক্যাপিটাল ওই যেটা বললাম 800 টাকা দেখিয়েছি ইন্টারেস্ট অন ক্যাপিটাল কোথায় গেল দেখ করেছো দেখেছি এটা স্যালারিটা বললাম এই ইন্টারেস্ট অন ক্যাপিটাল 4/12 সুন্দর করে দেখিয়েছে ঠিক আছে ইন্টারেস্ট অন ক্যাপিটাল করে দেখিয়েছে এই দেখ 10,000 টাকা হয়ে গেল এত অবধি তো হয়ে গেল আচ্ছা তোর খাতাটা 1 মিনিট দে তাহলে কি আইটেম বলা হয়নি কি বলা হয়নি দেখ ইন্টারেস্ট অন ড্রয়িংস না ইন্টারেস্ট অন ড্রয়িংসটা বলা হয়নি এই দেখ ইন্টারেস্ট অন ড্রয়িংস ছিল কত ছিল ইন্টারেস্ট অন ড্রয়িংস 600 টাকা এটা তো ডেবিটে হবে আর ড্রয়িংস এটাও ডেবিটে হবে দুটোই ডেবিটে বসবে 10,000 আর 600 দুটোই হয়ে গেল তাহলে আর কি ছিল প্রফিট কোন প্রফিট ফোন নাম্বার জাস্ট শেয়ার অফ প্রফিট অ্যান্সার কত দিয়ে দেখতে করে দেখ অ্যান্সার কত দিয়ে 73,400 হ্যাঁ Share. 73,400 দেখ অ্যান্সারটা দেখ 72,000 174,000. তোর কত বেরোচ্ছে দেখ এই অবস্থা দেখ করে দেখ কত বেরোচ্ছে করে দেখ এই অবস্থা করে দেখ আমি বলছি ওটা কি হবে বলছি 48 আর 14 আর 16 30 আর 48 হচ্ছে 78 78 আর 10 হচ্ছে 78 আর 10 কত 88 আর 800 আমি কে এইট দিকে টোটাল লিখছি 88 আর 800 তার থেকে মাইনাস করবো কত
3,600 মাইনাস করবো 10,600, কত হচ্ছে 74,600, তাই তো? হুম 74,600 আমি এখানে লিখে রাখলাম 74,600। এবার তুই যেটা বললি কি করতে হবে, কি বলেছিলি এখানে? বলছে কোন পয়েন্টটা বললি বল, 4 তাই তো? বলছে শেয়ার অফ প্রফিট দ্য ফার্ম আপ টু দ্য ডেট অফ ডেথ অন দ্য বেস অফ লাস্ট ইয়ার প্রফিট। এগুলো লাস্ট ইয়ার প্রফিট, লাস্ট ইয়ার লস হয়েছিল 10,800 টাকা। তাহলে তুই করেছিস এটা, ওয়ার্কিংসটা করে দেখিয়েছিস কি এটা? নিচে দেখছিলাম এটা, এইটা না কিছু করেছি এখানে? করতে পারে। এই যে কত লিখেছি টাকাটা বুঝতে পারছি না। হ্যাঁ হ্যাঁ বুঝে নিচ্ছি। আচ্ছা, লাস্ট ইয়ার প্রফিট তো ছিল, লাস্ট ইয়ার লস ছিল 10,800 টাকা। লাস্ট ইয়ার লস ছিল 10,800 টাকা। আমি এখানে বলেইছি, এখানে ঠিক করে করিস, আমি এখানে দেখেইছি কি করতে হবে। লস ওই ডেবিটে বসবে, ডেবিট দিকে বসবে, হ্যাঁ ডেবিট দিকে লিখবি। কই না একটা ছিল, ওটা তো যেটা ছিল। আরে এটা কোশ্চেনটা কি করেছে, আমরা একদিন থাকতো না, এই তো 4 মাস ব্যবসা করেছে। 4 মাস ব্যবসা করলে তাহলে 4 মাস ব্যবসা করলে 4 মাস ব্যবসার প্রফিট পাবে তো। কিন্তু বলছে প্রফিট কত হবে, বলছে আগের বছর যত প্রফিট ছিল, আগের বছর প্রফিট ছিল না, আগের বছর লস ছিল। Loss ছিল। লস, ওই লস ধরেই এগোবো। আবার লিখবো 2PL সাসপেন্স, 2PL সাসপেন্স। ওটাই নিশ্চয় আচ্ছা এটা করছি। কত ছিল 10,800 ইন্টু 4/12, তাই তো 4/12 তো, হুম 2/6 ইন্টু কত 2/6 2/6 কত হচ্ছে দেখ, করে দেখ। 1200। এবার অ্যান্সারটা দেখতো ইয়ে 73,400 তো অ্যান্সার। না এটা তো স্টাডি করার পর বলে দিলাম তো, টু পোল টু, বুঝতে পারলি ইয়ে? পয়েন্টসের ক্যাশ লিস্ট করবো। হ্যাঁ বল কোনটা বলো বল। 10,800 ইন্টু 4/12 ইন্টু 2/6। আরে 2/6 শেয়ারটা দিবি না ওকে? পয়েন্টসের ক্যাশ লিখতে হবে। হ্যাঁ ক্যাশ লিখতে হবে, ও ড্রয়িংস লিখে ভুল করেছে, ড্রয়িংস লিখবি না, ক্যাশ লিখবি, একটু ক্যাশ লিখবি, ঠিক আছে? সমস্যা নেই, অঙ্কটা কঠিন ছিল না। তাহলে এটা কি বলতো, অঙ্কটা একটু নতুন পয়েন্ট, এটা এক্সাম খুলতে পারে লিখবি, আমি আর দেখবো না। মানে শেয়ার অফ প্রফিট যেটা লস ছিল ওটাকে আবার দিতে হবে। ওকে পোল্টুর এক্সিকিউটার, আচ্ছা বলছে পোল্টুর এক্সিকিউটার খুলতে বলেছিল, ঠিক আছে তো, পোল্টু ক্যাপিটাল খুললেই হবে না, বলছে এক্সিকিউটার খোলো। এক্সিকিউটার খুলবি, এখানে কত হলো, এটা 73,400 এদিকে লিখবি 73,400, তারপর কি লিখবি, টু ব্যালেন্স লিখবি 73,400, হয়ে গেল। আর কি বলেছিল এবার, এই হয়ে গেল। এবার ছোট শেয়ার সবাই মিলেছে, ছোট শেয়ার সবার মিলেছে, ছোট শেয়ার সবার মিলেছে। বলছে অজয় লিমিটেড ফরফিটেড 600 শেয়ার 20 করে, একটা শেয়ার দাম 20 টাকা করে, অন হুইচ আর শেয়ার হোল্ডার ফেল টু পে অ্যালটমেন্ট মানি 12 টাকা ইনক্লুডিং প্রিমিয়াম 2 টাকা পার শেয়ার, এন্ড ফাইনাল কল ছিল 4 টাকা। তো তুই বুঝতেই পারছিস জার্নাল কি হয়, প্রথমে হবে শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, ঠিক আছে? কত হবে 600টা শেয়ার 20 টাকা করে, ঠিক আছে? তারপর হবে প্রিমিয়াম মানি দিতে পারি, প্রিমিয়াম ডেবিট করতে হবে 600 ইন্টু 2 টাকা 1200 টাকা। দেখ কে করেছে, তার কারোর খাতা দেখি কে করেছে এখানে। এই যে করেছে, তাহলে কি করেছে 12,000 টাকা, এটা 1200 টাকা। এবার ফেল করেছে কোথায় কোথায় বল, অ্যালটমেন্টে ফেল করেছে আর কলে ফেল করেছে, তাহলে হিসাব করে বল, অ্যালটমেন্ট আর কলে ফেল করেছে কত হচ্ছে, কত কত ফেল করেছে বল। ও টাকা দিতে পারেনি কোথায়, ফেল টু পে 12 টাকা, অ্যালটমেন্টে 12 টাকা দিতে পারেনি, অ্যান্ড কলে 4 টাকা, 12 আর 4 16 টাকা দিতে পারেনি। তাহলে 600 ইন্টু 16, এখানে দেখি 600 ইন্টু 16 কত হবে, 9,600 টাকা, ঠিক আছে? আর বাকিটা হচ্ছে টু শেয়ার ফরফিটেড। তো ব্যালেন্স করে দে, 12,000 টাকা, ঠিক আছে, করে বাদ দিয়ে 3,600 হয়েছে। এবার ওই 600টা শেয়ার 25 টাকা করে বেচে দিয়েছে, তার মানে কি 5 টাকা বেশি দামে বেচে, মানে প্রিমিয়ামে
হুম। তাই লিখেছে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট 600 ইন্টু 25 15,000 টাকা, টু শেয়ার ক্যাপিটাল 12,000 টাকা, টু সিকিউরিটি প্রিমিয়াম 3,000। লাস্ট জার্নাল ফরফিটেড ক্রেডিট টু ডেবিট, ক্রেডিট মাইনাস ডেবিট 3,600 থেকে 0 বাদ দিবি, 3,600 হচ্ছে, হয়ে গেল। ডিবেঞ্চারটা বলে দিই, ডিবেঞ্চারটা ঋষি করেছে। ডিবেঞ্চার সোজাই দিয়েছিল, এই জানি কেন পারিসনি। কি বলে ডিবেঞ্চার 2 নম্বর অঙ্কটা, নন্দিনী লিমিটেড ইস্যুড 5,000 8% ডিবেঞ্চার অফ রুপিস 500 ইচ। তার মানে এই কোম্পানি 5,000টা ডিবেঞ্চার 500 টাকা দামে ইস্যু করছে, তাই তো? এবার 500 টাকা করে, এটা ফেস ভ্যালু ছিল 500 টাকা, হ্যাঁ। আমাকে 4টে পয়েন্ট করতে বলেছে, এ বি সি ডি। দেখ এই ধরনের অঙ্ক ডিবেঞ্চার তো আসবে 4 নম্বরে, কিন্তু এই ধরনের ডিবেঞ্চার কোনোদিন আসেনি, আজ পর্যন্ত কোনোদিন আসেনি, ঠিক আছে? বাট দিয়েছে তো, আর অনেক স্কুলে টেস্টেও দিয়েছে এই কোশ্চেন, তো আমি করিয়েছি এই ধরনের অঙ্ক, আর মেন ক্লাসেও করানো ছিল, তো বলে দিচ্ছি। প্রথম পয়েন্টটা হচ্ছে ডিবেঞ্চার ইস্যু হয়েছে পারে আর রিডিম হয়েছে প্রিমিয়ামে, তাহলে জার্নাল কি হবে? ও কি করেছে দেখি ঠিক করে চেক করে দিই। ডিবেঞ্চার ইস্যু হয়েছে কিসে বলেছে? ইস্যু কিসে হয়েছে? পারে। ও পারে। ইস্যু পারে হয়েছে, তাহলে কাছে একটা ডিবেঞ্চার 500 টাকা করে, তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট 25 লাখ টাকা লিখে দে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট 25 লাখ টাকা, ঠিক আছে? এইবার কি শিখেছিলাম, এই মেন বেসিকটা কি বলেছিলাম, বেসিকটা ভাব। টাকা আসছে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট 5,000 ইন্টু 500 25 লাখ টাকা, টু ডিবেঞ্চার হবে, তারপর পরে, তাহলে ব্যাংক অ্যাকাউন্ট হলো, তারপর টুটা বলবো, টুটা কি করবো 5,000 ইন্টু 500, এটা তো হবেই, কারণ এই ডিবেঞ্চারে অলওয়েজ ফেস ভ্যালু বসে, এখানে কোনো চেঞ্জ হয় না, সবসময় ফেস ভ্যালু। তাহলে এই দুটো পয়েন্ট বোঝা গেল, একটা ডেবিট একটা ক্রেডিট বোঝালো। কিন্তু যখন আমি টাকাটা শোধ করবো কিসে, দেখ আমি তোকে বলে দিচ্ছি ওরা কি বলতে চেয়েছে। বলছে আমি 500 টাকা নিয়েছি আজকে, কিন্তু টাকাটা যখন শোধ করবো তখন 500 টাকা কি শোধ করবো, রিডিম করবো 5% প্রিমিয়াম, মানে 525 টাকা দেবো। বুঝেছিস কি বলতে চেয়েছে? আজকে 500 টাকা নিয়েছিস, কিন্তু যখন টাকাটা শোধ করবি কত টাকা দিবি? 525 টাকা। তাহলে এই শোধ করার সময় তুই কি লসে শোধ করবি নাকি লাভে শোধ করবি? নাকি লস লাভ কিছুই হবে না, লস কি করে ক্যালকুলেট করতে হয়? ফেস ভ্যালু থেকে, ফেস ভ্যালুর বেশি পেমেন্ট করলে তাকে লস বলা হয়। ফেস ভ্যালু থেকে কাউন্ট করতে হয়, কোথা থেকে কাউন্ট করতে হয়? ফেস ভ্যালু থেকে। তাহলে কত টাকা লস হয়েছে? তোর 25 টাকা লস হয়েছে, 25 টাকা, এক একটা ডিবেঞ্চারে 25 টাকা করে লস খেয়েছিস, তাই ও লিখেছে লস হলে লস ডেবিট, লস অন ইস্যু অফ ডিবেঞ্চার কত হবে? 5,000টা ডিবেঞ্চার 25 টাকা করে হলে কত হবে? 1,25,000 টাকা করেছে। এইবার যখন তুই ডিবেঞ্চারটা শোধ করবি তখন কি শোধ করবি? প্রিমিয়ামে। প্রিমিয়ামে শোধ করলে বলে প্রিমিয়াম অন রিডেমশন অফ ডিবেঞ্চার, আর ওটা ক্রেডিট হয়। এই দেখ 1,25,000, ঠিক আছে, এন্ট্রি পুরো ঠিক আছে, পারফেক্ট, এখানে কোনো সন্দেহ নেই, তোরও ঠিক আছে, তোর এন্ট্রি ঠিক আছে, কিন্তু সেকেন্ড থেকে হয়তো ভুল হয়েছে। কি বলেছে দেখ সেকেন্ডেরটা, বলছে বলছে কি ডিবেঞ্চার ইস্যু হচ্ছে ডিসকাউন্টে, তাহলে ডিসকাউন্ট যদি ইস্যু হয় তাহলে তুই কত টাকা আসছে, কত টাকা বল, টাকা কত আসছে বল? 500 টাকা থেকে 5% কম আসছে, মানে আসছে 475, ঢুকছে 475। যখন শোধ করবি তখন কি শোধ করবি? স্যার প্রিমিয়ামে শোধ করবো, মানে 550। তাহলে ঢুকছে 475, তাহলে জার্নাল কি হবে? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট 5,000 ইন্টু 475, দেখি এই দেখ করেছে, ঠিক করেছে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট 500 ইন্টু 475, ঠিক আছে। তো যখন ইস্যু করলো, কিসে ইস্যু করলো বল? ঠিক কারেক্ট বল, ইস্যু করলো কিসে? প্রিমিয়ামে। ডিসকাউন্টে। ও, 500 টাকার ডিবেঞ্চার 475 ইস্যু করলে, তাহলে 25 টাকা ডিসকাউন্ট, তাহলে কি হবে? ডিসকাউন্ট তো ডেবিট হয়, তাই লিখেছে ডিসকাউন্ট অন ইস্যু অফ ডিবেঞ্চার বলে 5,000 ইন্টু 25, একদম ঠিক করেছে, ঠিক আছে কি রে, বুঝতে পারছিস তো? ওটা ভুল করেছিস, ওই জায়গাটা ভুল করেছিলি, ডিসকাউন্ট অন ইস্যু অফ ডিবেঞ্চার 5,000 ইন্টু 25, ঠিক করেছে। এবার আর এখানটা দেখ, দুটো ডেবিট হলো, আরেকটা ডেবিট ছিল, পরে বলবো। 8% ডিবেঞ্চার লিভ কত? এখানে তো অলওয়েজ ফেস ভ্যালু হয় 5,000 ইন্টু 500। এবার তুই বল, তুই যখন ডিবেঞ্চার গুলো শোধ করলি, লসে শোধ করলি না লাভে শোধ করলি? লসে। কত টাকা লসে শোধ করেছিস? 50 টাকা। 50 টাকা। বুঝতে না পারলে বল না, এই দেখ তুই লস কি করে হয়? লস আমি তোকে ধরে ধরে বোঝাচ্ছি। তুই আজকে টাকা নিলি কত টাকা বল? আজকে 475 টাকা নিলি, আর শোধ করবি কত? 550 টাকা।
তাহলে তুই যখন শোধ করি 550 টাকা, তাহলে তুই লাভে শোধ করলি লসে শোধ করলি, এটা বের করার জন্য দেখতে হবে ফেস ভ্যালু থেকে কাউন্টিং করতে হয়। ফেস ভ্যালু থেকে, এটা ফেস ভ্যালু থেকে কাউন্টিং করতে হয়। এটা 500 টাকা ছিল, এখান থেকে এখানে কত হচ্ছে? 50 টাকা লস হচ্ছে। 50 টাকা লস ডেবিট হয়, তাই ওপরে যে 5000 ইন্টু 50, ঠিক করেছে, একদম ঠিক করেছে। ঠিক আছে। আর শোধ করার সময় প্রিমিয়াম শোধ করবি, ওটা কি বলে? রিডেমশন প্রিমিয়াম অন রিডেমশন অন ডিবেঞ্চার। কত হবে? কত টাকা প্রিমিয়াম দিয়েছিস? 50 টাকা, তাই লিখেছে 5000 ইন্টু 50। একদম পারফেক্ট করেছে, একদম পারফেক্ট, ঠিক আছে, কোনো সন্দেহ নেই, বুঝে গেছে। তার মানে এই অঙ্ক যদি পরীক্ষা চোখ করে ফেলতে পারবে, কোনো সমস্যা নেই, কারণ বুঝে এই অঙ্কটা করে ফেলা মানে সে যে কেউ কোনো অঙ্ক করে ফেলতে পারবে। তুই করেছিস অঙ্কটা? বুঝে গেছিলি? তার তুই কিরে, তুই বুঝতে পেরেছিস তো অঙ্কটা? দেখে নে কোন কোন জায়গা ভুল হচ্ছে, সেই জায়গাগুলো একটু দেখে নিবি। তাহলে বি যখন মিলে গেছে, ওর সি ডি এমনিই মিলবে। বিটাই ছিল অঙ্কের মধ্যে, বি যার মিলবে তার সি ডি এমনিই মিলবে। সিটা কি বলিস দেখ, রিডিম করছি, দেখ তুই নিজেই বল। যখন তুই ইস্যু করছিস প্রিমিয়ামে, তার মানে কত হয়? 500 টাকার 8% কত হয়? 40 টাকা। ইস্যু করেছিস 40 টাকা প্রিমিয়ামে, তাহলে টাকা ঢুকেছে কত বল? 540। বললে হ্যাঁ কি না? 500 টাকার ডিবেঞ্চার তুই 8% প্রিমিয়ামে ইস্যু কর, তাহলে 500 8% 40 টাকা, 500 টাকা ফেস ভ্যালু আর 40 টাকা প্রিমিয়াম, তাহলে তোর অ্যাকাউন্টে ঢুকলো কত স্যার? 540। তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট হবে 5000 ইন্টু 540। দেখা যাক কোথায় করেছে কিনা। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট 5000 ইন্টু 540 করেছে। আর ডিবেঞ্চারে কত বলবে স্যার? 5000 ইন্টু 500 বলবে, কোনো সন্দেহ নেই, কেন? ডিবেঞ্চারে অলওয়েজ ফেস ভ্যালু। তাহলে তুই যখন ইস্যু করলি, কিসে ইস্যু করলি বল? প্রিমিয়ামে। প্রিমিয়ামে। আর প্রিমিয়ামে ইস্যু করলে প্রিমিয়াম ক্রেডিট হয়, সিকিউরিটিজ প্রিমিয়াম ক্রেডিট হয়, তাই লিখবো ট্রু সিকিউরিটিজ প্রিমিয়াম 5000 ইন্টু 40। একদম পারফেক্ট করেছে, একদম পারফেক্ট করেছে, একদম পারফেক্ট করেছে, ঠিক আছে। এবার দেখ, এবার তুই যখন শোধ করবি, এখানেই দেখা, তুই যখন নিলি, কত নিলি? স্যার আমি নিয়েছি 540 টাকা। শোধ করবি কিসে? কি বলেছিল? শোধ করবি কিসে? 550, 10% প্রিমিয়ামে। 10% প্রিমিয়াম, মানে তুই 550 টাকা দিবি। শোধ করার সময় তুই 550 টাকা দিবি। তাহলে তুই যে শোধ করবি, লাভে শোধ করবি না লসে শোধ করবি? লসে। কত টাকা লসে? 10, না, 50 টাকা। 50 টাকা। 50 টাকা। লস কাউন্ট করতে হয় ফেস ভ্যালু Face থেকে, value। এটাই গন্ডগোল করে অনেকে। তুই 50 টাকা, 50 টাকা তুই লসে শোধ করবি, তাই তো? লস কত হবে? 50 টাকা। 50 টাকা। তাহলে 5000 ইন্টু 50 কত হচ্ছে? 2.5 লাখ টাকা। আর প্রিমিয়াম শোধ করার সময় যদি প্রিমিয়াম দিস, তাহলে কি বলে লিখবো? প্রিমিয়াম অন রিডেমশন অন ডিবেঞ্চার। কত টাকা প্রিমিয়াম শোধ করছিস? 50 টাকা। 50 টাকা। ঠিক আছে তো? 2.5 লাখ টাকা হয়ে গেল। ঠিক আছে কি রে? ঠিক আছে তো? ফোন ফোন করছো বাড়িতে? না, বুঝতে পারলি না? আর একটাই অঙ্ক বাকি আছে, শেষ হয়ে যাবে। লাস্টেরটা তো সোজা, লাস্টেরটা কিছুই বলে, লাস্টেরটা একদম ইজি, লাস্টেরটা ইজি ছিল, লাস্টেরটা ইজি। কি বলেছে? কোম্পানি ইস্যু করবে প্রিমিয়ামে আর শোধ করবে পারে। তাহলে ইস্যু করবে প্রিমিয়ামে, বুঝেই গেছিস? ইস্যু করবে প্রিমিয়ামে, তাহলে টাকা আসছে কত? স্যার 550 টাকা আসছে। তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট 5000 ইন্টু 550। দেখ, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট 5000 ইন্টু 550 হয়ে গেল। ডিবেঞ্চারে বলছি 5000 ইন্টু 500, আর ইস্যু করেছে প্রিমিয়ামে। রিডিম তো পারে করেছে, কোনো লসই হবে না। তা এই অঙ্কটা আইডিয়াল অঙ্ক, মানে ভালো অঙ্ক। যদি দেখ এই অঙ্ক টাফ দিলে এরকম অঙ্ক দিতে পারে, তাই অঙ্ক তো করে রাখতে। এরকম অঙ্ক তুই ভাবিস ক্লাসে প্রচুর করেছি, বিভিন্ন স্কুলের টেস্টের কোশ্চেনে, আমরা এমনি স্কুলের টেস্ট কোশ্চেন অঙ্ক করেছি। তারপর আজ তো এই অঙ্ক দেখালাম, তারপর মডেল পেপারে এই অঙ্ক ছিল, করেছি। লাস্ট অঙ্ক তো একদম সোজা অঙ্ক দিয়েছে, আমি তোকে বলছি। হ্যাঁ হ্যাঁ, পিএল অ্যাপ্রোর অঙ্কটা সোজা দিয়েছে। রামি আর স্বামী আর পার্টনার দুজন মিলে বিজনেস করছে, রেশিও কত ছিল? 2:3। ঠিক আছে, ক্যাপিটাল ছিল 80,000, 1,20,000। তাহলে ডেবিটে লিখবি কি? টু আইওসি লিখবি। 80,000-এর ওপর কত পার্সেন্ট বল? আইওসি বলেছে 5%, আর 1,20,000-এর ওপর 5%। এটা করেছে। এক মিনিট, এই যে করেছে 4,000 আর 6,000, টোটাল 10,000 টাকা হলো। ঠিক আছে, করেছে, সুন্দর করেছে। তারপর কি বলেছে? বলছে যে কি কি অ্যাডজাস্টমেন্ট বলেছে করতে, পিএল অ্যাপ্রুভ করতে বলেছে। বলছে রামি ইজ এন্টাইটেল টু গেট কমিশন 4% বিফোর চার্জিং শেয়ার অফ প্রফিট। এখানে আফটার চার্জিং বলেনি। আফটার চার্জিং বললে ভালো করে শুনবি, কিন্তু বারবার বলছে, আমাকে অনেকে জিজ্ঞাসা করে এই কোশ্চেনটা। ঠিক আছে তো? আফটার চার্জিং, ঠিক আছে, আফটার চার্জিং বললে করতাম 4/100 4, 104। কিন্তু এখানে বিফোর চার্জিং বলেছে, মানে 4/100, 4/100 করবো। স্যার কার উপর করবো? ওই যে ডিস্ট্রিবিউটেবল। সমস্ত প্রফিট ক্রেডিট সাইড যোগ করবি, ডেবিট বাদ দিবি, ক্রেডিট মাইনাস ডেবিট করে যেটা বেরোবে তার উপর 4% করবো। স্বামী স্যালারি পাবে কত? 2,500 টাকা। ঠিক আছে,
দেখি নামটাই তো স্বামী আর ওয়াইফ, স্বামী আর স্বামী আর বউ এরকম নাম দিতে হতো। যাই হোক, শোন কি বললাম, স্যালারি হবে কত, টু স্বামীর স্যালারি হবে 2.5 ইন্টু 4, মানে বছরে 4টে কোয়ার্টার, তাহলে কত হবে 2.5 ইন্টু 4 কত হবে 10,000 টাকা। দেখ করেছে 10,000 টাকা, এখানে দেখাবি না, 2.5 ইন্টু 4 দেখাতে হবে তোকে। ঠিক আছে, এবার কি বলেছে বল অঙ্কে, আর কি বলেছে, এটা হয়ে গেল, এটা হয়ে গেল। ড্রয়িংস, দেখ এখানে ড্রয়িংস বলেছে, ড্রয়িংস করবোই না। এই বারবার একটা কথা বলেছিলাম, ডিডে কি কথা বলে মেনটেন করতে হবে। ডিডে যদি ইন্টারেস্টের কথা না বলে তাহলে করবি না। এখানে ইন্টারেস্ট ড্রয়িংস তো বলেই নি ইন্টারেস্ট ড্রয়িংস কত হবে, তুই করবি না, করতেই পারিস না তুই, তোর তো বলেই নি, তুই করবি কি? বলেছে না বলেনি 6% করবি না, না। কোথাও বলা নেই না বলে 6% করবি, এটা ভুল। ওটা না বললে লোনের ক্ষেত্রে 6% হয়। আচ্ছা তাহলে হয়ে গেল লোন ফ্রম রামির থেকে লোন নেওয়া হয় 45,000 টাকা, এবং ইনফ্লেশন লোন, ওকে লোনের ওপর সারা বছরের সুদ দিতে হবে। ঠিক আছে স্যার, লোন কবে নিয়েছে কিছু তো বলেনি। আরে ভাই বলার দরকার নেই, বলেছে সারা বছরের সুদ দিতে, আর আমার জেনে কি লাভ, জেনে কি লাভ? ঠিক আছে তো, 45,000 টাকার উপর 6%, 2,700 টাকা হবে। আর এটা বারবার বহুবার করিয়েছি, ইন্টারন্যাশনাল লোন কি করতে হয়, নেট প্রফিট থেকে মাইনাস করতে হবে। ওটা বাদ দিয়ে তোদের স্কুলে কি করিয়েছি, বা তোরা আগে যেই কোচিং ভর্তি ওখানে কি করেছিল, উনি ইন্টারন্যাশনাল লোন, আমি বলছি কি করেছে শোন না। দেখ যদি একটু পুরোনো দিনের টিচার হয় সে করবে পিএল অ্যাকাউন্টে, পিএল অ্যাপর ডেবিটে করবে ইন্টারন্যাশনাল লোন। ঠিক আছে, এটা ভুল, এটা ভুল কিন্তু। ঠিক আছে, তুই সিবিএসসি বা আইএসসি বোর্ডের বই খুলবি, কোথাও লেখা নেই পিএল অ্যাপর ডেবিটে, ভুল। পিএল অ্যাপর ডেবিটে লেখা থাকে মানে ভুল। তাহলে কত হলো, 1,17,300 আগে করা হতো, 1,17,300 হয়ে গেল। তাহলে ইন্টারন্যাশনাল ড্রয়িংস ও ইন্টারন্যাশনাল লোন কি উল্টো পাল্টা লিখেছি, এটা ইন্টারন্যাশনাল ড্রয়িংস লিখতে গিয়ে ইন্টারন্যাশনাল লোন লিখেছি, যাই হোক এটা ভুল। তারপর এই ক্রেডিট সাইড এটা হলো, এটা এখানে লিখলি, তার থেকে ডেবিটের 10,000 টাকা বাদ দিলি, আর এই দিকে 10,000 টাকা, 20,000 টাকা বাদ দিয়ে কত হচ্ছে তোর 97,300, তার উপর 4% করবো 3,892, বাকিটা হচ্ছে এত টাকা প্রফিট বেরিয়ে গেল, ভাগ করে দিলাম। তাহলে এই পেজটা শেষ হয়ে গেল।